Hello everyone, welcome to the IELTS Masterclass brought to you by Global Academy Bangladesh. My name is Mehran bin Mannan and I am a British Council certified IELTS instructor with over 10 years of experience. And এই মাস্টার ক্লাসে আমি আপনাদের শেখাবো কিভাবে আপনি প্রপার কিছু স্ট্র্যাটেজি মেনটেন করে কম্পিউটার বেসড আইএলটিএসেও খুব ভালো একটি ব্যান্ড স্কোর তুলে আনতে পারেন। প্রথমেই আমি খুব সিম্পল বাট খুব ওভারলুকড একটা ট্রুথ দিয়ে শুরু করতে চাই। IELTS is not just about knowing English. It's much more than that. IELTS একটা স্কিল এবং স্ট্র্যাটেজি বেসড এক্সাম, especially for the computer delivered IELTS exams. আমার কাছে অনেক স্টুডেন্টই এসে বলে, স্যার আমার তো ভোকাবুলারি ভালো, গ্রামারও মোটামুটি খারাপ না, কিন্তু আমার ব্যান্ড স্কোর বাড়ছে না কেন? The reason is very simple. Because IELTS is so much more than knowing just good English. অনেক ক্ষেত্রে ভালো ইংলিশ জানা সত্ত্বেও প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে এক্সাম না দেওয়ার কারণে ক্যান্ডিডেটদের স্কোর খুবই কম চলে আসে। সো একটা ভালো স্কোর পাওয়ার জন্য আপনাকে নিশ্চিত করতে হবে যাতে ল্যাঙ্গুয়েজ স্কিল এবং স্ট্র্যাটেজি দুটো একসাথে মিলিয়ে আপনি কাজ করতে পারেন। এখন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আপনাদের মধ্যে কে কে কম্পিউটার বেসড আইএলটিএস দিতে চাচ্ছেন? দ্যাট ওয়াজ এ ট্রিক কোয়েশ্চেন বিকজ স্টার্টিং ফেব্রুয়ারি 1, 2026 বাংলাদেশে আর পেপার বেসড আইএলটিএস এর কোনো এক্সামই থাকছে না। তার মানে সারা বাংলাদেশে যত আইএলটিএস এর এক্সাম হবে তারপর থেকে সবই কম্পিউটার ডেলিভার্ড আইএলটিএস হবে। কিন্তু প্রবলেম হচ্ছে অনেক ক্যান্ডিডেটই এখনও পেপার বেসড আইএলটিএস এর মতো করে প্রিপারেশন নিচ্ছে। আবার অনেকেই কম্পিউটারের প্রপার সিস্টেমটি না জেনেই পরীক্ষা দিতে বসে যাচ্ছে। আবার অনেকেই আছে যারা কম্পিউটারের যে অ্যাডভান্টেজেসগুলো যেমন হাইলাইটিং অপশনস, কিবোর্ডের ব্যবহার এইসব কিছু প্রপারলি বুঝতে পারছে না, যার কারণে অনেকের ব্যান্ড স্কোরই 6 থেকে 6.5-এ থেমে যাচ্ছে। অনেকেই মনে করে কঠিন কঠিন ভোকাবুলারি অথবা কঠিন কঠিন গ্রামার রুল শিখলেই হয়তোবা আমি আইএলটিএসে খুব ভালো একটি স্কোর পেয়ে যাব, কিন্তু দ্যাটস নট এন্টায়ারলি ট্রু। আপনাকে বুঝতে হবে এক্সামিনাররা কীভাবে মার্ক করছে, দ্যাট মিনস আইএলটিএসের ব্যান্ড ডেসক্রিপটরস এবং মার্কিং ক্রাইটেরিয়াগুলো খুব ভালোভাবে বুঝে নিতে হবে অ্যান্ড আপনাকে জানতে হবে কিভাবে কম্পিউটার বেসড আইএলটিএসের সিস্টেমটি কাজ করে। প্রথমেই কম্পিউটার বেসড আইএলটিএসের কিছু কি ফিচার্স নিয়ে কথা বলি। ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট অবভিয়াস ওয়ান, কম্পিউটার বেসড আইএলটিএসে সব অ্যান্সারই কিন্তু আপনাকে টাইপ করে দিতে হচ্ছে। সেকেন্ড, পেপার বেসডের মতো কোনো সেপারেট অ্যান্সার শিট থাকবে না অ্যান্সারগুলো ট্রান্সফার করার জন্য। দ্যাট মিনস আপনি কম্পিউটারে যেখানে টাইপ করছেন সেখানেই আপনার অ্যান্সারগুলো সাবমিট হয়ে যাবে। আরেকটা খুব বড় সুবিধা হচ্ছে আমরা যেমন পেপার বেসডে কোয়েশ্চেন পেপারে কিওয়ার্ডস আন্ডারলাইন করে করে অ্যান্সার সলভ করতে পারতাম, ঠিক তেমনই কম্পিউটার বেসডে আপনি ওয়ার্ডস হাইলাইট করতে পারবেন। ইভেন আপনি চাইলে সেখানে নোটও নিতে পারেন। নেক্সট সুবিধাটা হচ্ছে রিডিংয়ের জন্য। রিডিংয়ে অনেকের স্পেলিং মিস্টেকের কারণে অ্যান্সার ভুল হয়, কিন্তু এখানে আপনি প্যাসেজ থেকে সরাসরি অ্যান্সার কপি করে পেস্ট করার সুযোগ পাচ্ছেন। রাইটিংয়ের ক্ষেত্রে একটা বড় সুবিধা হচ্ছে আপনাকে কষ্ট করে ওয়ার্ড গুনতে হচ্ছে না, বিকজ ওয়ার্ড কাউন্টটা সেখানে দেয়া থাকবে। কিন্তু এটাও মনে রাখতে হবে কোনো ধরনের অটো কারেকশন বা অটো ক্যাপিটালাইজেশন কাজ করবে না। সো স্পেলিংয়ের দিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তবে রাইটিংয়ের জন্য দ্য বিগেস্ট অ্যাডভান্টেজ ইজ ইউ ক্যান এডিট ইউর রাইটিং ওয়েন এভার ইউ ওয়ান্ট। তার মানে রাইটিংয়ে আপনাকে এটা চিন্তা করতে হবে না যে আমি কি লিখছি সেটা ঠিক হচ্ছে কি না। ইউ ক্যান সিম্পলি টাইপ ইট ডাউন অ্যান্ড দেন গো ব্যাক অ্যান্ড এডিট। কিন্তু তারপরেও স্টুডেন্টরা স্কোর হারাচ্ছে কেন? বিকজ দে ডু নট নো দ্য প্রপার স্ট্র্যাটেজিস। অ্যান্ড আজকের সেশনে আমি সেটাই শেখাবো কিভাবে আপনি প্রপার স্ট্র্যাটেজিস মেনটেন করে আইএলটিএসে একটি খুব ভালো ব্যান্ড স্কোর নিয়ে আসতে পারবেন। আজকের সেশন শেষে ইউ উইল নেভার লুক অ্যাট আইএলটিএস দ্য সেম ওয়ে এভার অ্যাগেইন। আজকের সেশনে আপনি শিখবেন আইএলটিএসে ব্যান্ড 7+ পাওয়ার স্ট্র্যাটেজিস অ্যান্ড রিডিং, লিসনিং, রাইটিং এবং স্পিকিং
এই 4টি মডিউলই কিভাবে কম্পিউটার সিস্টেমের মধ্যে কাজ করে। মনে রাখবেন, এটা কিন্তু কোনো মোটিভেশনাল স্পিচ না, আবার কোনো গ্রামার ক্লাসও না। দিস ইজ আ রিয়েল আইএলটিএস ব্লুপ্রিন্ট। আগামী 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে আমি 4টি মডিউলই একদম ভেঙে ভেঙে সিম্পল করে আপনাদের বুঝিয়ে দেব। একজন এক্সামিনার আপনার কাছে কি এক্সপেক্ট করে সেই বিষয়গুলো তুলে ধরবো। আইএলটিএস এর লিসনিং কিংবা রিডিং, ইভেন রাইটিংয়ে কোথায় কোথায় ট্র্যাপসগুলো থাকে সেগুলো আপনাদেরকে বুঝিয়ে দেব। অ্যান্ড এমন কিছু টেকনিক্স শিখিয়ে দেব যেগুলো আপনি বারবার ব্যবহার করে ভালো একটা স্কোর আনতে পারবেন। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যদি আগে আইএলটিএস দিয়েও থাকেন, তবুও এই সেশন শেষে আপনি বলবেন, এটা তো আগে জানতাম না। সো বিফোর উই স্টার্ট, আমাদের মনে রাখতে হবে আইএলটিএস এর অনেক এক্সপেক্টই কিন্তু প্রেডিক্টেবল। কম্পিউটার বেসড আইএলটিএসটা কিন্তু ফাস্টার অ্যান্ড ইউ হ্যাভ মোর কন্ট্রোল ওভার ইট। অ্যান্ড প্রপার স্ট্র্যাটেজি জানলে ব্যান্ড স্কোর বাড়ানোর কোনো ব্যাপারই না। সো এখন আমরা শুরু করব এমন একটি মডিউল দিয়ে যেখানে সবচেয়ে বেশি স্কোর পাওয়া পসিবল, বাট যেখানে ছোটোখাটো কিছু মিস্টেকের কারণে সবচেয়ে বেশি স্কোর লুজও কিন্তু হয়ে থাকে। এখন আমরা আইএলটিএস এর এমন একটি মডিউল নিয়ে কথা বলবো যেখানে সবচেয়ে কম এফোর্ট দিয়ে অন্যান্য মডিউলের তুলনায় সবচেয়ে বেশি স্কোর ওঠানো সম্ভব, and that is listening. লিসনিংয়ে ব্যান্ড স্কোর কম আসার রিজনটা কিন্তু আপনার ইংলিশ খারাপ সেটা না। লিসনিংয়ে ব্যান্ড স্কোর কম আসার মেইন রিজনটি হচ্ছে আপনি প্রপারলি শুনছেন না, স্পেশালি কম্পিউটার বেসড আইএলটিএসে। কম্পিউটার বেসড আইএলটিএসে আপনার মেইন গোল কিন্তু যত বেশি সম্ভব তত বেশি শোনা না, আপনার গোল হচ্ছে প্রপারলি প্রেডিক্ট করা যে নেক্সট অ্যান্সারটি কী হতে পারে। কম্পিউটার বেসড এবং পেপার বেসড আইএলটিএসের মধ্যে সবচেয়ে বড় ডিফারেন্সটা হচ্ছে কম্পিউটার বেসডে আপনাকে কিবোর্ডে টাইপ করতে হচ্ছে। দ্যাটস ভেরি অবভিয়াস, বাট এই একটা জায়গাতেই কিন্তু অনেক ক্যান্ডিডেট অনেক প্রবলেমস ফেস করে থাকে। নেক্সট, পেপার বেসডের মতো কিন্তু কম্পিউটার বেসডে আপনাকে এক্সট্রা 10 মিনিটস দেওয়া হবে না টু ট্রান্সফার ইউর অ্যান্সার। এখানে অ্যাজ ইউর লেসন আপনাকে কম্পিউটার সিস্টেমের মধ্যেই ইদার টাইপ করতে হবে অথবা কারেক্ট অ্যান্সারটি সিলেক্ট করতে হবে। তবে এক্সামের শেষে বা অডিওর শেষে আপনাকে এক্সট্রা 2 মিনিটস টাইম দেওয়া হবে টু রিভিউ ইউর অ্যান্সার্স। এই সময়টাতে আপনি আপনার অ্যান্সারগুলো সব রিভিউ করে নেবেন, কোথাও স্পেলিং ভুল হচ্ছে কিনা, কোথাও আপনি ভুল অ্যান্সারটি সিলেক্ট করেছেন কিনা, এই সব কিছু আপনি তখন চেক করে নিতে পারবেন। আরেকটা খুব বড় অ্যাডভান্টেজ হচ্ছে কম্পিউটারে আপনি টেক্সট হাইলাইট করতে পারবেন। সো আমরা পেপার বেসডে যেমন পেন্সিল দিয়ে কিওয়ার্ডস দাগিয়ে দাগিয়ে অ্যান্সার সলভ করেছি, এখানেও আমি খুব সিম্পলি মাউসের মাধ্যমে আমার পছন্দনীয় টেক্সট হাইলাইট করতে পারবো। তবে লিসনিংয়ের ক্ষেত্রে কিছু কমন মিস্টেক্সের ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। প্রথমেই কোয়েশ্চেন ভালো করে না পড়া। অডিও শুরু হওয়ার আগে যে সময়টুকু দেয়া হয় প্রিপারেশনের জন্য, সেই সময়টুকু কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই সময়টুকুর মধ্যেই আপনাকে কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ে নিতে হবে এবং বুঝে নিতে হবে এখানে কি চাচ্ছে। নেক্সট, অনেকেই কিন্তু অডিও শুরু হওয়ার পরে গিয়ে কোয়েশ্চেন পড়া শুরু করে এবং তখন প্রেডিক্ট করা শুরু করে যেখানে কি অ্যান্সার হতে পারে। তখন বেশিরভাগ ক্যান্ডিডেটের ক্ষেত্রেই কিন্তু প্রপারলি অডিও প্রসেসিং করাটা ডিফিকাল্ট হয়ে পড়ে। নেক্সট, খুবই কমন একটা প্রবলেম হচ্ছে কোনো একটা অ্যান্সার মিস গেলেই কিন্তু অনেকে প্যানিক করে এবং সেই প্যানিক করার কারণেই পরবর্তী 2, 3, 4টা অ্যান্সার মিস হয়ে যায় এবং ফাইনালি অনেকেই অডিও শেষ হওয়ার পর সাবমিট করে দেয়, যেটা আমাদের কখনোই করা উচিত না। আমাদের যে 2 মিনিটে টাইম দিচ্ছি রিভিউ করার জন্য, আমরা সেটা প্রপার ইউটিলাইজেশন করব এবং ভালো করে পড়ে দেখব যে আমাদের কোথাও কোনো অ্যান্সার ভুল হচ্ছে কিনা, কোনো স্পেলিং মিস্টেক হচ্ছে কিনা। সো মনে রাখতে হবে লিসনিংয়ের কাজ কিন্তু লিসনিংয়ের অডিও শুরু হওয়ার আগে থেকেই শুরু হয়ে যায়। সো ঠিক যেই মুহূর্ত থেকে আপনার স্ক্রিনে কোয়েশ্চেন ভেসে উঠছে সেই মুহূর্ত থেকে আপনার কাজ শুরু, এবং অডিও শুরু হওয়ার আগের টাইমটাই কিন্তু আপনার জন্য গেম চেঞ্জিং একটা মোমেন্ট। অডিও শুরু হওয়ার আগে আমাদের টোটাল 3টা স্টেপ ফলো করতে হবে। আসুন আমরা সেই স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো দেখে নিই। স্টেপ 1, প্রত্যেকটা কোয়েশ্চেন লাইন বাই লাইন না পড়ে চাঙ্কিং করে পড়া। স্টেপ 2, গ্যাপে কি বসবে সেটি প্রেডিক্ট করে নেওয়া। এবং স্টেপ 3, কমন ট্র্যাপগুলো অ্যাভয়েড করা।
প্রথমেই প্রতিটা কোয়েশ্চেন বা প্রতিটা সেন্টেন্স লাইন বাই লাইন পড়তে গেলে আপনি লিমিটেড টাইমের মধ্যে কভার করতে পারবেন না। সো সেক্ষেত্রে আপনি কয়েকটা সেন্টেন্স অথবা কোয়েশ্চেন একসাথে পড়ে নিয়ে অর্থাৎ চাঙ্কিং করে পড়ে আপনি ওভারঅল কনটেক্সটটা বুঝে নিন। আমাদের মনে রাখতে হবে আমরা পেপার বেস আইএলটিএসে যেমন একটি পেজে খুব সুন্দর করে কোয়েশ্চেনগুলো পেয়ে যাই, প্রয়োজন মতো উল্টিয়ে নেওয়া যায়, কম্পিউটারের ক্ষেত্রে কিন্তু আপনার সেই স্ক্রিনের উইন্ডোটি আরেকটু ছোট হবে। সো একটা উইন্ডোতে অনেকগুলো কোয়েশ্চেন একসাথে কিন্তু আটবে না, সেক্ষেত্রে আপনাকে প্রপারলি স্ক্রলিং করতে হবে। এখানে মাথায় রাখতে হবে প্যানিক করে দ্রুত স্ক্রলিং করে ফেললে আপনার কোয়েশ্চেন হারিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনি কিন্তু আবারও প্যানিক করতে পারেন। মনে রাখবেন পেপার বেস এক্সামে যেমন আমরা একটি ফুল পেজে কোয়েশ্চেন পাচ্ছি, কম্পিউটারের যে কোয়েশ্চেনের উইন্ডোটা সেটা কিন্তু তার থেকে একটু ছোট থাকবে। সো একটা উইন্ডোতে কিন্তু সব কোয়েশ্চেন একসাথে আটবে না। সো আপনাকে যা করতে হবে প্রপারলি স্ক্রলিং করতে হবে। এখানে মনে রাখবেন স্ক্রলিং করতে গিয়ে যদি প্যানিক করে আপনি উপরে নিচে বেশি চলে যান, সেক্ষেত্রে কিন্তু অডিও মিস হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে এবং সেক্ষেত্রে কিন্তু আপনি প্যানিক করতে পারেন। নেক্সট, যে কোনো গ্যাপস বা ব্ল্যাঙ্ক টাইপের কোয়েশ্চেনের আগে আমাদেরকে অবশ্যই প্রেডিক্ট করে নিতে হবে যে গ্যাপে কোন ধরনের ওয়ার্ড বসবে। নাউন হবে নাকি ভার্ব, সিঙ্গুলার নাকি প্লুরাল, নেম নাকি নাম্বার, কোনো অ্যাডজেক্টিভ হলে পজিটিভ নাকি নেগেটিভ, এই সব কিছু আমাদের প্রপারলি আগে থেকেই প্রেডিক্ট করে নিতে হবে। বিকজ আপনি যদি আগে থেকেই প্রেডিক্ট করে নিতে পারেন গ্যাপে কোন টাইপের ওয়ার্ড বসবে, আপনার জন্য অ্যান্সারটি ক্যাচ করা খুবই ইজি হয়ে যাবে। বিকজ আপনার মাথায় যখন আছে এখানে একটি খাবারের নাম বসবে, তখন নিশ্চয়ই আপনাকে অন্যান্য ওয়ার্ডস কনফিউজ করতে পারবে না, রাইট? মনে রাখবেন অডিও কিন্তু আপনাকে কন্ট্রোল করছে না। আপনি আগে থেকে প্রেডিক্ট করে নিলে আপনি নিজেই অডিওকে কন্ট্রোল করতে পারবেন। এখানে একটা এক্সাম্পল সেন্টেন্স দেওয়া আছে, ইটস বেস্ট টু কল হার ইন দ্য ড্যাশ। তো এখানে যেহেতু একটা গ্যাপ আছে এবং গ্যাপের আগে ইন দ্য ওয়ার্ড দুটো আছে, তার মানে আমি বুঝেই নিচ্ছি যে তাকে কল করার জন্য একটি প্রপার টাইমের কথা এখানে বলা হচ্ছে। সো যখন আমি আগে থেকে এই প্রেডিকশনটা করে নিতে পারছি, তখন আমি ইজিলি ধরে নিতে পারবো যেহেতু ইন দ্য আছে, এখানে ইন দ্য মর্নিং, ইন দ্য আফটারনুন অথবা ইন দ্য ইভিনিং, এই তিনটার যে কোনো একটা হবে। সো আপনি যখন এই প্রেডিকশনটা শুরু থেকেই করে নিচ্ছেন, আপনাকে কিন্তু এখানে বাস, ট্রাক বা কার্স এরকম ওয়ার্ডস আপনাকে কনফিউজ করতে পারবে না। নেক্সট, আইএলটিএস লিস্টিংয়ে 3 ধরনের ট্র্যাপ থাকে, যে ট্র্যাপগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে। নাম্বার 1, কারেকশন ট্র্যাপস, নাম্বার 2, সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, অ্যান্ড নাম্বার 3, প্যারাফ্রেজিং। নাম্বার 1, কারেকশন ট্র্যাপস। অনেক ক্ষেত্রেই স্পিকার একটি ইনফরমেশন দিয়ে সেটিকে আবার চেঞ্জ করে পরে ডিফারেন্ট একটি ইনফরমেশন দেয়। যেমন দ্য ক্লাস স্টার্টস অ্যাট 9, অ্যাকচুয়ালি ইট স্টার্টস অ্যাট 9:30। সো এখানে আমি যেহেতু আগে থেকেই প্রেডিক্ট করে রেখেছি যে এখানে একটি টাইম বসবে, আমি 9 শোনার সাথে সাথেই যদি সেটি কনফার্ম না করে অ্যান্সারটি বসিয়ে দেই, সেক্ষেত্রে আমার অ্যান্সারটি ভুল হবে। সো অলওয়েজ ওয়েট ফর কনফার্মেশন। নেক্সট, সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস। অনেক ক্ষেত্রেই স্পেশালি ইন ব্রিটিশ ইংলিশ 50 এবং 15 দুটোকে শুনতে কিন্তু সেম মনে হবে। সো এখানে স্পেশালি কেয়ারফুল থাকতে হবে। অনেক সময় হেডফোনের কোয়ালিটি ভালো হলেও একটু অন্যমনস্ক থাকলেই কিন্তু অ্যান্সারটি মিস হয়ে যেতে পারে, অথবা আপনি কনফিউজ হয়ে যেতে পারেন যেখানে আসলে কি বলেছিল। সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। অ্যান্ড নাম্বার 3, এটা মনে রাখবেন আইএলটিএসে কিন্তু কোয়েশ্চেনে যেসব ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস থাকবে, এইসব এক্স্যাক্ট ওয়ার্ডস, ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস কিন্তু কখনোই অডিওতে তারা রিপিট করবে না। দে উইল অলওয়েজ প্যারাফ্রেজ ইট। সো ইউ হ্যাভ টু লিসেন ফর দ্য মিনিং, নট জাস্ট দ্য ওয়ার্ডস। লিসনিংয়ে মার্ক কম পাওয়ার একটি খুব কমন রিজন হচ্ছে প্যানিক করা। কোনো একটি কারণে একটি অ্যান্সার মিস করে ফেললে অনেক ক্যান্ডিডেটই কিন্তু খুব প্যানিক করে সেই আগের কোয়েশ্চেনটা বোঝার ট্রাই করে অথবা মনে করার ট্রাই করে, যার কারণে পরবর্তী আরও 2টা 3টা 4টা কোয়েশ্চেন কিন্তু মিস হয়ে যেতে পারে। সো এখানে খেয়াল রাখতে হবে, ইফ ইউ মিস সামথিং জাস্ট মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। কারণ মনে রাখতে হবে আইএলটিএস লিস্টিংয়ে কিন্তু সব অ্যান্সার সবসময় সিরিয়ালি আসবে। সো মনে রাখতে হবে কোয়েশ্চেন নাম্বার 2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5 এভাবেই কিন্তু আসবে। সো আপনি যদি নাম্বার 2 মিস করে ফেলেন ফর এক্সাম্পল,
অ্যান্ড আপনি সেটা প্রেডিক্ট করার জন্য বা চিন্তা করার জন্য ওয়েট করেন, আপনার কিন্তু পরবর্তী যে কোয়েশ্চেনগুলো সেগুলো কিন্তু মিস করে ফেলার খুব বড় পসিবিলিটি থাকবে। সো ডোন্ট প্যানিক, মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। ইফ ইউ মিস সামথিং, স্টে উইথ দ্য স্পিকার যখন যে টপিক নিয়ে কথা বলছে তার উপর বেস করে আপনি কোয়েশ্চেনের কনটেক্সচুয়ালি মুভ অন করবেন। কম্পিউটার বেসড লিসনিংয়ে টাইপিংয়ের জন্য কিছু স্ট্র্যাটেজি নিয়ে এবার কথা বলি। প্রথমত একটা জিনিস মনে রাখবেন, অডিও চলাকালীন সময়ে আপনি যদি স্পেলিংয়ের দিকে বেশি ফোকাস করতে যান, আপনার কিন্তু অডিওর উপর থেকে ফোকাস সরে যেতে পারে। অ্যান্ড ইউ ক্যান অলওয়েজ চেঞ্জ দ্য স্পেলিং লেটার, রাইট? সো ডোন্ট ফোকাস অন দ্য স্পেলিং ফার্স্ট, জাস্ট ফোকাস অন দ্য অডিও। নেক্সট, কোনো ওয়ার্ডের যদি স্পেলিংটা একটু কমপ্লেক্স অথবা ওয়ার্ডটা একটু লং হয়, লিসনিংয়ের সময় আপনি কিন্তু পুরোটা টাইপ না করে সিম্পলি শর্ট ফর্ম আপনি সেখানে লিখে চলে যেতে পারেন, যেটা আপনি পরবর্তীতে এসে এক্সপ্যান্ড করতে পারেন। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার, যেটা আমি শুরুর দিকেই বলেছিলাম, ইউ ক্যান অলওয়েজ হাইলাইট ইউর কিওয়ার্ডস। এমনকি কম্পিউটার বেসড আইএলসে আপনি প্রয়োজন মতো অন স্ক্রিন নোট করতে পারবেন। সো নাও ইউ হ্যাভ typed and selected all of your answers and you are done with the test. But the last 30 seconds is the most important part of your IELTS listening because এই 30 সেকেন্ড সময় কিন্তু আপনার স্কোরটি বাড়িয়ে দিতে পারে। সো এই লাস্ট 30 সেকেন্ডসে আপনি টোটাল 4টা কাজ করবেন। নাম্বার 1, চেক দ্য স্পেলিং। নাম্বার 2, চেক ফর সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল এরার্স। নাম্বার 3, চেক ক্যাপিটালাইজেশন। And number 4, check if the numbers are correct. So আমরা যদি এই সম্পূর্ণ লিসনিং মডিউলটাকে একটু রিক্যাপ করি, ব্যান্ড 7+ পেতে হলে আমাদের যা যা করতে হবে, নাম্বার 1, প্রপারলি প্রেডিক্ট ইউর অ্যান্সার্স। সো গ্যাপে কি বসতে পারে অথবা অন্যান্য কোয়েশ্চেন টাইপের স্পিকারদের অপিনিয়ন্স কেমন অথবা ভিউ কেমন, এই জিনিসগুলো আগে থেকেই প্রেডিক্ট করে নিলে আপনার জন্য অ্যান্সারগুলো সলভ করাটা খুব ইজি হয়ে যাবে। নাম্বার 2, নেভার প্যানিক করলেই আপনার পরবর্তী কয়েকটা অ্যান্সার মিস হয়ে যাওয়ার সম্ভাবনা প্রচুর থাকে। সো স্টে কনফিডেন্ট অ্যান্ড স্টে উইথ দ্য স্পিকার। অ্যান্ড নাম্বার 3, কম্পিউটার বেসড ফিচারগুলো প্রপারলি ইউজ করা শিখুন, এতে করে আপনার ডিসঅ্যাডভান্টেজ থেকে কিন্তু অ্যাডভান্টেজই বেশি হবে। সো রিমেম্বার, ব্যান্ড 7+ পাওয়াটা কিন্তু ট্যালেন্ট থেকেও টেকনিকের উপর বেশি ডিপেন্ড করে। এখন আমরা যাব এমন একটি মডিউলে যেখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি টাইম ওয়েস্ট করে। এখন আমরা কথা বলবো IELTS এর রিডিং মডিউল নিয়ে। রিডিং মডিউলটি হচ্ছে IELTS এর এমন একটি মডিউল যেখানে স্টুডেন্টরা সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে, যেটাকে স্টুডেন্টরা সবচেয়ে বেশি ভয় পায়, কিন্তু প্রপার স্ট্র্যাটেজি এবং টেকনিক ফলো করলে এই মডিউলটাকেই কিন্তু সবচেয়ে বেশি কন্ট্রোলে রাখা পসিবল। আমাদের মনে রাখতে হবে, IELTS রিডিং কিন্তু শুধুমাত্র রিডিং পড়ার টেস্ট না, এটা হচ্ছে ইনফরমেশন এবং কিওয়ার্ড সার্চ করা, প্যাসেজের সাথে সেটি ম্যাচ করা এবং ডিসিশন মেকিং যে অ্যান্সারটি কারেক্ট হচ্ছে নাকি না। প্রথমেই সবচেয়ে কমন মিস্টেক যেটি স্টুডেন্টরা সাধারণত করে থাকে সেটি হচ্ছে প্যাসেজটা প্রথমেই পড়তে শুরু করা। মনে রাখবেন, IELTS রিডিংয়ের টাইমটি কিন্তু খুবই লিমিটেড। এখানে আপনি যদি আগে থেকেই প্যাসেজটি পড়া শুরু করেন, সেক্ষেত্রে টাইম ম্যানেজমেন্ট করা আপনার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, স্পেশালি কম্পিউটার বেসড টেস্টে, যেখানে একটি স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা ফর এ লং টাইম ইজ ভেরি ডিফিকাল্ট। তবে কম্পিউটার বেসডের কিন্তু খুব ভালো ভালো কিছু সুবিধাও রয়েছে, যেমন প্যাসেজ এবং কোয়েশ্চেন স্ক্রিনে দুটোই থাকবে পাশাপাশি। তার মানে আপনাকে কিন্তু বারবার পৃষ্ঠ উল্টাতে হচ্ছে না, আপনি এক পাশের প্যাসেজ এবং এক পাশের কোয়েশ্চেনের মধ্যে পাশাপাশি রেখে কম্পেয়ার করতে পারবেন আপনার অ্যান্সারটি কারেক্ট হচ্ছে নাকি ভুল হচ্ছে। এতে করে কিন্তু আপনার অনেক সময় বেঁচে যাবে। পেপার বেসডের মতোই আপনি প্রয়োজনীয় কিওয়ার্ডস হাইলাইট করতে পারবেন এবং প্রয়োজনে আপনি নোটসও নিতে পারবেন অন স্ক্রিন, এবং মাউসের দ্বারা স্ক্রোল করার সুবিধা থাকায় আপনি কিন্তু প্যাসেজ এবং কোয়েশ্চেন দুটো খুব সহজেই নেভিগেট করতে পারবেন। কিছু কমন মিস্টেকস যেগুলো IELTS রিডিংয়ে খুবই কমন, তার মধ্যে প্রথমটি হচ্ছে প্যাসেজটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে যাওয়া। মনে রাখতে হবে, প্যাসেজের শুরু থেকে শেষ পর্যন্ত সব ডিটেইল পড়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, এতে করে আপনার সময় নষ্ট হচ্ছে এবং আপনি আননেসেসারি ইনফরমেশন ব্রেনে লোড করছেন।
তারপর অনেকেই প্যাসেজের পুরো একটি অংশ অথবা কোনো একটি প্যারাগ্রাফ না বুঝে বুঝে জাস্ট রিডিং পড়ে যায়, তারপর মিনিং বের করতে বসে। এতে করে আপনার যেমন টাইম নষ্ট হচ্ছে, আপনি কিন্তু কনফিউজড হচ্ছেন অনেক বেশি। থার্ড এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে টাইম ম্যানেজমেন্টে ভুল করা। আইএলটিএস এক্সামে অনেক ক্যান্ডিডেট কিন্তু দেখা যায় প্রপারলি টাইম ম্যানেজ করতে না পারার কারণে অনেক কোয়েশ্চেন অ্যান্সার না করেই চলে আসে। সো টাইম ম্যানেজ করতে হবে অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যান্ড স্মার্টলি। আইএলটিএস রিডিংয়ে হাই ব্যান্ড স্কোরাররা কিন্তু কখনোই লাইন বাই লাইন প্যাসেজ পুরোটা পড়ে না, তারা প্যাসেজটি ন্যাভিগেট করে। তার মানে পুরোটা প্যাসেজ না পড়েও স্ক্যানিং এবং স্কিমিংয়ের মতো টেকনিকগুলো ফলো করে প্যাসেজের মূল আইডিয়াটা বুঝে নেয়। সো টাইম ম্যানেজমেন্টের জন্য আইএলটিএস রিডিংয়ের একটি গোল্ডেন রুল হচ্ছে নেভার রিড দ্য প্যাসেজ ফার্স্ট, রিড দ্য কোয়েশ্চেন্স ফার্স্ট। কারণ আগে কোয়েশ্চেন পড়লে আপনি কিন্তু আপনার টার্গেট সম্পর্কে আগে থেকেই ক্লিয়ার হয়ে যাবেন। তারপর সেই টার্গেট অনুযায়ী আপনি প্যাসেজ থেকে কিওয়ার্ড কিংবা ইনফরমেশন খুঁজে বের করে খুব সহজেই অ্যান্সারটি বের করতে পারবেন। এতে করে আপনার টাইম ওয়েস্ট হচ্ছে না। আপনি যদি প্যাসেজটি আগে একবার পড়ে ফেলেন, তারপরেও কিন্তু দেখা যাবে কোয়েশ্চেন পড়ার পর আপনাকে আবার পড়তে হচ্ছে, সেক্ষেত্রে আপনার ডাবল টাইম ওয়েস্ট হচ্ছে। এই ক্ষেত্রে ট্রিকটি হচ্ছে কোয়েশ্চেন পড়লেই কিন্তু আপনি খুব ইজিলি বুঝতে পারবেন এটার অ্যান্সারটি কোথায় থাকতে পারে। যেমন আমরা কিওয়ার্ড দিয়ে অ্যান্সার খুঁজে বের করতে পারি। আমরা যে কোনো কোয়েশ্চেনের একটি কিওয়ার্ড দাগানোর পর আমরা খুঁজে দেখব প্যাসেজে সেই কিওয়ার্ডগুলো কোথায় আছে। এখানে মনে রাখতে হবে সবসময় কিন্তু সব ওয়ার্ডস এক্স্যাক্টলি প্যাসেজে দেওয়া থাকবে না। কোয়েশ্চেনে দেওয়া ওয়ার্ডসের সাথে সিনোনিমাস ওয়ার্ডস কিংবা সিমিলার কিছু ওয়ার্ডস প্যাসেজে আপনি খুঁজে পেতে পারেন কিওয়ার্ডের মাধ্যমে। আবার আপনি কোয়েশ্চেনের একটা জেনারেল আইডিয়া নিলেও কিন্তু প্রেডিকশনের মাধ্যমে আপনি প্যাসেজে সেটির জায়গা খুঁজে পেতে পারেন। যেমন কোনো একটি প্যাসেজে যদি একটি প্রোডাকশন প্রসেসের কথা বলা হয়ে থাকে, সেই প্রোডাকশনটি কোন স্টেজে আছে, শুরুতে, মাঝে নাকি শেষে, তার উপর বেস করে কিন্তু আপনি আন্দাজ করেও প্যাসেজে সেই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো লোকেশন খুঁজে বের করতে পারেন খুব সহজেই। সো চলুন এখন আমরা দেখে নিই আমরা কিভাবে একটি প্যাসেজ থেকে অ্যান্সারগুলো খুঁজে বের করব। প্রথমে আমরা ভালো করে কোয়েশ্চেনগুলো পড়ে নেব, দেন সেই কোয়েশ্চেনে দেওয়া ইম্পর্ট্যান্ট কিওয়ার্ডসগুলো আমরা আন্ডারলাইন করে বা হাইলাইট করে নেব। এখানে মনে রাখতে হবে কোনো মানুষ কিংবা কোনো জায়গার নাম অথবা কোনো ইয়ার, এগুলো হচ্ছে ডেফিনিটিভ কিওয়ার্ড। এগুলো আপনি প্যাসেজে এক্স্যাক্টলি দ্য সেম ওয়েতেই খুঁজে পাবেন। যদি অন্য কোনো নাউন বা ভার্ব বা অ্যাডজেক্টিভ হয়, সেগুলো কিন্তু আপনি প্যারাফ্রেজ বা সিনোনিমাস ওয়ার্ড হিসেবেও পেতে পারেন। তারপর আপনি ডিসাইড করবেন এটি কোন টাইপের কোয়েশ্চেন, এটাকে একটা এমসিকিউ নাকি একটা ফিল ইন দ্য গ্যাপস নাকি অন্য কোয়েশ্চেন। দেন আপনি প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ স্ক্যান করে সেই কিওয়ার্ডটি খুঁজে বের করার চেষ্টা করবেন। স্ক্যান করা মানে কিন্তু এই না যে আপনি পুরোটা প্যাসেজই পড়বেন। আপনি সিম্পলি ওই কিওয়ার্ডটি মাথায় রেখে প্যাসেজে চোখ বুলিয়ে দেখবেন সেই ওয়ার্ডটি কোথায় আছে। যদি সেটা একটা প্রপার নাউন হয়, যেমন কোনো মানুষের নাম, কোনো জায়গার নাম কিংবা কোনো ইয়ার, কোনো প্রতিষ্ঠানের নাম, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটি খুব সহজেই খুঁজে পাবেন। দেন প্যাসেজে আমরা কিওয়ার্ডগুলো খুঁজে পাওয়ার পরেই সেই জায়গাটুকু হাইলাইট করে ফেলবো যাতে হারিয়ে না ফেলি। কারণ এখানেই কম্পিউটার বেসডে অনেক ক্যান্ডিডেটস একটা ভুল করে থাকে, তারা প্রপারলি হাইলাইট করে না এবং তারপর কোয়েশ্চেন পড়তে গিয়ে দেখা যায় তারা হারিয়ে ফেলেছে কোথায় কিওয়ার্ডটি ছিল। সেক্ষেত্রে কিন্তু অনেক টাইম ওয়েস্ট হতে পারে। অ্যান্ড ফাইনালি আমরা প্যাসেজের এক পাশে কোয়েশ্চেন এবং এক পাশে প্যাসেজ পাশাপাশি রেখে আমরা কিন্তু ভালো করে পড়ে ডিসাইড করতে পারবো আমাদের অ্যান্সারটি কী। সো ইন শর্ট, আগে কোয়েশ্চেন পড়বেন, কিওয়ার্ডসগুলো হাইলাইট করবেন, দেন প্যাসেজে অ্যান্সার খুঁজে বের করবেন। যে কোনো কোয়েশ্চেন পড়ে কোয়েশ্চেনে কী চাচ্ছে সেটি যদি ভালো করে বুঝে নেওয়া যায়, সেক্ষেত্রে আমাদের জন্য অ্যান্সারটা বের করাও কিন্তু ইজি হয়ে যাবে। যেমন কোথাও যদি বলা হয় অ্যাকর্ডিং টু দ্য রাইটার, তার মানে অবশ্যই কিন্তু রাইটারের অপিনিয়ন কী ছিল সেটাই জানতে চাচ্ছে। সো সেক্ষেত্রে আমরা কোয়েশ্চেনে দেওয়া স্টেটমেন্টের প্যারাফ্রেজ খুঁজে বের করব, বিকজ এক্স্যাক্ট ওয়ার্ডস কিন্তু কখনোই মিলবে না। স্টেপ 2 হচ্ছে ডোন্ট স্ক্রোল ব্লাইন্ডলি। আমি একটু আগেই বলেছিলাম কিওয়ার্ড খুঁজে পাওয়ার পর সেটি যদি হাইলাইট করা না হয়, সেক্ষেত্রে হারিয়ে যাওয়ার পসিবিলিটি প্রচুর থাকে। এর রিজন হচ্ছে কম্পিউটার বেসডে যেহেতু আপনার হাতে একটি মাউস থাকবে, স্ক্রোল করাটা সেখানে খুবই ইজি এবং অনেক সময় অনেকে অন্যমনস্কভাবেও কিন্তু স্ক্রোল করে ফেলে এবং হাইলাইট করা না থাকলে অ্যান্সারগুলো হারিয়ে যাওয়া কিন্তু খুবই ইজি। সো র্যান্ডমলি বা ব্লাইন্ডলি স্ক্রোল না করে আমাদের স্ক্যান করতে হবে ফর ইনফরমেশন অর কিওয়ার্ডস। স্ক্যানিং করার জন্য রুলসগুলো হচ্ছে
প্রথমেই প্যারাগ্রাফের শুরু থেকেই শুরু করতে হবে এবং প্যারাগ্রাফ বাই প্যারাগ্রাফ স্ক্যান করে করে আগাতে হবে যাতে করে কোনো কিছুই মিস না যায়। সাধারণত প্রতিটা প্যারাগ্রাফের প্রথম লাইন এবং শেষ লাইনের দিকেই মেইন আইডিয়াটি থাকতে পারে। সো আপনি যদি প্যারাগ্রাফের মেইন আইডিয়া খুঁজে থাকেন, ফর এক্সাম্পল লিস্ট অফ হেডিং বা ম্যাচিং হেডিং টাইপের কোয়েশ্চেনের জন্য, আপনি প্যারাগ্রাফের প্রথম লাইন এবং শেষ লাইনগুলো পড়লেই মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন যে এই প্যারাগ্রাফে মেইনলি কী নিয়ে কথা বলা হচ্ছে। বাট দ্যাট ডাজন্ট অলওয়েজ ওয়ার্ক, সো ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। দেন স্পেসিফিক কিওয়ার্ডসের জন্য নেমস, ডেটস এবং লোকেশনস এইসব কিওয়ার্ডস আমাদের মাথায় রাখতে হবে। এগুলো স্ক্যান করে খুঁজে পাওয়া খুবই ইজি। অ্যান্ড ফাইনালি হাইলাইটিং ফিচারটি ইউজ করতে হবে, কিন্তু এটিও মনে রাখতে হবে যাতে আমরা ওভার হাইলাইটিং করে না ফেলি। প্রয়োজনের তুলনায় হাইলাইট করলে আপনার জন্য কিওয়ার্ডস এবং আননেসেসারি ইনফরমেশন ডিস্টিংগুইশ করাটা ডিফিকাল্ট হয়ে যাবে। মনে রাখবেন, আইএলটিএস রিডিংয়ে কিন্তু সব কোয়েশ্চেন সেম স্ট্র্যাটেজিতে সলভ করা যায় না। ডিফারেন্ট কোয়েশ্চেনের জন্য আপনার প্রয়োজন ডিফারেন্ট স্ট্র্যাটেজিস। যেমন ট্রু ফলস নট গিভেনে আপনাকে একদম এক্স্যাক্ট ইনফরমেশনটি ম্যাচ করতে হবে। সেক্ষেত্রে ট্রু ফলস নট গিভেনের ক্ষেত্রে মনে রাখতে হবে, আমরা স্কুল কলেজে যেমন করেছি প্যাসেজের সাথে কোয়েশ্চেনে তার ইনফরমেশন মিলে গেলে ট্রু হয়ে যায়, সেটি এখানেও সত্যি। প্যাসেজে দেওয়া যে ইনফরমেশনটি আছে তার সাথে কোয়েশ্চেনে তার স্টেটমেন্ট যদি মিলে যায় সেক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে ট্রু। এবং যদি প্যাসেজে দেওয়া ইনফরমেশনের সাথে কোয়েশ্চেনে দেওয়া ইনফরমেশন না মিলে, তখন নট গিভেন অথবা ফলসের মধ্যে দুইটা অপশন চলে আসে। সেক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে ফলস মানে যেহেতু মিথ্যা বা ভুল, সো প্যাসেজে দেওয়া ইনফরমেশন যদি কোয়েশ্চেনে দেওয়া স্টেটমেন্টের সাথে সরাসরি কন্ট্রাডিক্টরি হয়, মানে উল্টা কিছু বলে বা ভুল কিছু বলে, সেক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে ফলস। যেমন আপনারা আমার হাতে একটি ডিজিটাল পেন দেখতে পাচ্ছেন ফর কন্ট্রোলিং দ্য স্ক্রিন ওভার হিয়ার। তো আমি যদি আপনাদেরকে এটি দেখিয়ে বলি যে আই হ্যাভ আ ডিজিটাল পেন ইন মাই হ্যান্ড, এবং আপনি দেখতে পাচ্ছেন যে আই হ্যাভ এ ডিজিটাল পেন, ইনফরমেশন এবং আমার স্টেটমেন্ট মিলে যাচ্ছে, তার মানে অ্যান্সারটি হয়ে যাবে ট্রু। কিন্তু যদি আমি এই সেম পেনটি আপনাকে দেখিয়ে আমি বলি আই হ্যাভ এ মোবাইল ফোন ইন মাই হ্যান্ড, সেক্ষেত্রে কিন্তু আমি ভুল বা মিথ্যা কথা বলছি। এটা আপনি ভেরিফাই করছেন কিভাবে? আপনার কাছে দেওয়া ইনফরমেশন কিন্তু দেখা যাচ্ছে পেন, কিন্তু আমি বলছি আরেকটা, তখন সেটা হয়ে যাবে ভুল বা ফলস, ঠিক আছে? কিন্তু আমি এই সেম পেনটি দেখে যদি আপনাকে বলি যে দিস পেন ইজ মেড অফ টাইটেনিয়াম, এখন আপনি দেখতে পাচ্ছেন এটা একটা পেন বা ডিজিটাল পেন, কিন্তু এইটার ম্যাটেরিয়াল কি, টাইটেনিয়াম নাকি লোহা নাকি অ্যালুমিনিয়াম, সেটা কিন্তু আমরা কেউই জানি না। আমি আমার ইনফরমেশনে সেটা আপনাকে দিচ্ছি না এবং আপনিও সেটা বুঝতে পারছেন না। এই ধরনের যেসব কোয়েশ্চেন আসবে সেখানেই হয়ে যাবে অ্যান্সারগুলো নট গিভেন। তার মানে যদি আমার প্যাসেজে দেওয়া ইনফরমেশনের সাথে কোয়েশ্চেনের স্টেটমেন্ট মিলে যায়, হুবহু একই কথা বলে, একই মিনিং দেয়, সেক্ষেত্রে অ্যান্সারটি হয়ে যাবে ট্রু। যদি এরকম কিছু বলা হয় যা ঠিক উল্টাটা বা ভুল কিছু বলা থাকে প্যাসেজে, সেটি হয়ে যাবে ফলস। এবং যদি এমন কিছু বলা হয় যেই ব্যাপারে কোনো ইনফরমেশনই প্যাসেজে দেওয়া নেই, সেটি হয়ে যাবে নট গিভেন। তবে আপনাকে এটাও মনে রাখতে হবে আইএলটিএস এর ট্রু ফলস নট গিভেন কোয়েশ্চেনগুলো, ইনফ্যাক্ট আইএলটিএস এর অন্যান্য সবগুলো কোয়েশ্চেনেই আপনি এক্সাক্ট ওয়ার্ডিংস কিন্তু কখনোই খুঁজে পাবেন না। সেক্ষেত্রে আপনাকে মিনিং বুঝে অ্যান্সার বের করতে হবে। সো কিওয়ার্ডস আপনাকে বলে দেবে অ্যান্সারটা কোথায় আছে, লোকেশনটা কোথায়, বাট অ্যান্সার ম্যাচ করার জন্য কিন্তু আপনাকে ডিপার মিনিংটা বুঝতে হবে। কম্পিউটার বেসড আইএলটিএস এ ট্রু ফলস নট গিভেনের সবচেয়ে বড় অ্যাডভান্টেজটি হচ্ছে আপনি স্ক্রিনের এক পাশে কোয়েশ্চেন এবং এক পাশে প্যাসেজ দুটো রেখেই হাইলাইট করে আপনি পাশাপাশি কম্পেয়ার করতে পারবেন। এতে করে আপনার জন্য অ্যান্সারটি বের করা খুব ইজি হয়ে যাবে। দেন ম্যাচিং হেডিং কোয়েশ্চেন টাইপ। এই কোয়েশ্চেন টাইপটা কিন্তু আইএলটিএস ক্যান্ডিডেটের জন্য একটি ভয়ের নাম, কারণ এখানে একটি প্যারাগ্রাফ পড়ে তার জন্য একটা অ্যাপ্রোপ্রিয়েট হেডিং চুজ করতে হয়। এখানে বেশিরভাগ ক্যান্ডিডেটই সবচেয়ে বড় যে মিস্টেকটি করে থাকে, তারা পুরোটা প্যারাগ্রাফ ভালো করে লাইন বাই লাইন পড়ে পুরোটা প্যারাগ্রাফের মিনিং বুঝতে যায় এবং তখনই প্রবলেমটা হয়ে থাকে। এর রিজন হচ্ছে ম্যাচিং হেডিংয়ে কিন্তু প্যারাগ্রাফের ডিটেইল ম্যাটার করে না, ম্যাটার করে প্যারাগ্রাফের সামগ্রিক আইডিয়াটা কি। সো একটি প্যারাগ্রাফে কিন্তু অনেক ডিটেল থাকতে পারে, কিন্তু তার মেইন আইডিয়া কিন্তু ডিফারেন্ট কিছু একটা হতে পারে। তো এই জিনিসটাই না বোঝার কারণে অনেক ক্যান্ডিডেটই কিন্তু দেখা যায় এই ম্যাচিং হেডিং কোয়েশ্চেন টাইপগুলোতে অনেক ভুল করে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে সবচেয়ে বড় মিস্টেক যেটা ক্যান্ডিডেটের করে থাকে, প্যাসেজে দেওয়া কোনো একটা ওয়ার্ডের সাথে লিস্ট অফ হেডিংয়ে দেওয়া কোনো একটা ওয়ার্ড মিলে গেলে আমরা মনে করি সেটা আমাদের অ্যান্সার হবে কিনা, কিন্তু এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। ইনফ্যাক্ট প্যাসেজের সাথে কোনো একটা ওয়ার্ড এবং লিস্ট অফ হেডিংয়ের সাথে কোনো একটা ওয়ার্ড যদি মিলে যায়, মোস্ট প্রবাবলি সেটা অ্যান্সারই না। ইনস্টেড একটা প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সটা কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে।
সেক্ষেত্রে প্রথম একটা বা দুইটা লাইন খুব ক্রিটিক্যাল, বিকজ ইউজুয়ালি দেখা যায় একটা প্যারাগ্রাফের মেইন আইডিয়া প্রথম একটা বা দুইটা লাইনের মধ্যেই থাকে, মাঝে মাঝে সেটি প্যারাগ্রাফের শেষ লাইনেও থাকতে পারে। সো আমরা যদি প্যারাগ্রাফের প্রথম দুইটা লাইন এবং শেষের একটা লাইন পড়ে আমরা তার মেইন আইডিয়াটা বোঝার ট্রাই করি, অনেক ক্ষেত্রে কিন্তু দেখা যাবে মেইন আইডিয়াটি আমরা বুঝতে পারছি এবং তার উপর বেস করেই কিন্তু আমরা একটা হেডিং চুজ করতে পারছি। আবারও বলছি, ডিটেলস কিন্তু আপনাকে মিসলিড করতে পারে। সো স্টপ রিডিং ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড ইন এ ম্যাচিং হেডিং কোয়েশ্চেন টাইপ, জাস্ট গেট দ্য মেইন আইডিয়া অফ এ প্যারাগ্রাফ। নেক্সট কথা বলি ম্যাচিং ইনফরমেশন টাইপ কোয়েশ্চেন নিয়ে। ম্যাচিং ইনফরমেশন টাইপ কোয়েশ্চেনটি হচ্ছে আপনাকে একটা লিস্ট অফ ইনফরমেশন দেওয়া থাকবে এবং সেই ইনফরমেশনগুলো ঠিক কোন প্যারাগ্রাফে পাওয়া যাচ্ছে, প্যারাগ্রাফ এ, বি, সি নাকি ডি, এরকম কোন প্যারাগ্রাফে পাওয়া যাচ্ছে সেটা লোকেশনটা আপনাকে খুঁজে বের করতে হবে। সো ইনফরমেশন ম্যাচিংয়ের ক্ষেত্রে আমরা কোয়েশ্চেনে দেওয়া কোনো নেমস থাকলে সেগুলো খেয়াল করব এবং আইডিয়াস বা ইনফরমেশনগুলো কি সেগুলো বুঝে নেওয়ার ট্রাই করব। দেন আমরা প্যাসেজটি স্কিম করে একটু বুঝে নেওয়ার ট্রাই করব কোথায় আমাদের এই ইনফরমেশনগুলো রয়েছে। মনে রাখতে হবে ম্যাচিং ইনফরমেশনের সাথে ম্যাচিং হেডিংয়ের একটা ডিফারেন্স হচ্ছে, ম্যাচিং হেডিংয়ের ক্ষেত্রে অনলি ওয়ান হেডিং পার প্যারাগ্রাফ, কিন্তু ম্যাচিং ইনফরমেশনের ক্ষেত্রে একটি প্যারাগ্রাফ থেকে মাল্টিপল অ্যান্সার্স পাওয়া যেতে পারে। নেক্সট কথা বলি এমসিকিউ নিয়ে। এমসিকিউ কোয়েশ্চেন টাইপটি হচ্ছে আর্গুয়েবলি ওয়ান অফ দ্য টাফেস্ট কোয়েশ্চেন টাইপস ইন আইএলটিএস রিডিং। অ্যান্ড এই কোয়েশ্চেন টাইপটা আইএলটিএসে সবচেয়ে বেশি ডিফিকাল্ট এই কারণে এখানে সাধারণত নর্মাল এমসিকিউর মতো কোনো ইনফরমেশন চায় না। ফর এক্সাম্পল, আমরা যদি বলি হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা, চিটাগাং, বরিশাল, কুমিল্লা, এখানে কিন্তু আমরা জাস্ট একটা নির্দিষ্ট ইনফরমেশন চাচ্ছি কোনটা ক্যাপিটাল বাংলাদেশের। কিন্তু আইএলটিএস এমসিকিউতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে রাইটারের অপিনিয়ন কি, রাইটারের ভিউটা কি, রাইটার এই কথাটা বলে কি বোঝাতে চাইছে, রাইটার ওই কথাটা বলে কোন পয়েন্টটা বোঝাতে চাচ্ছে, এই ধরনের কোয়েশ্চেন আপনাকে করে। তো সেই ক্ষেত্রে রাইটারের ভিউস, রাইটারের অপিনিয়ন্স, রাইটারের আর্গুমেন্টস, এগুলো বোঝাটা খুবই ইম্পর্ট্যান্ট। সো এমসিকিউ সলভ করার সবচেয়ে ভালো এবং সবচেয়ে এফেক্টিভ ওয়ে হচ্ছে নেভার রিড দ্য অপশনস ফার্স্ট। আইএলটিএস রিডিংয়ের এমসিকিউতে সবচেয়ে বড় মিস্টেকটা হচ্ছে কোয়েশ্চেনের পরে আগে থেকে অপশনগুলো পড়ে ফেলা। সেক্ষেত্রে প্রবলেম যেটা হয়, আমি একটু আগেই যেমন বলছিলাম হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা, বরিশাল, চিটাগাং, কুমিল্লা। এখন এই কোয়েশ্চেনের ক্ষেত্রে আমি যদি আগেই সবগুলো অপশন পড়ে ফেলি, আমি প্যাসেজ পড়তে গিয়ে যেখানে কুমিল্লা পাবো সেখানে একটু থেমে বোঝার ট্রাই করবো এটা কি অ্যান্সার কিনা, যেখানে আমি বরিশাল পাচ্ছি সেখানেও থেমে বোঝার ট্রাই করছি, যেখানে চিটাগাং পাচ্ছি সেখানেও আমি থেমে বোঝার ট্রাই করছি এটা কি অ্যান্সার কিনা। সেক্ষেত্রে আমার কনফিউশন কিন্তু আরও বেড়ে যাচ্ছে এবং আইএলটিএস রিডিংয়ের ক্ষেত্রে এই কনফিউশনটা কিন্তু আপনার আরও বেশি বাড়বে যখন আপনাকে রাইটারের আর্গুমেন্টস কি, রাইটারের অপিনিয়ন কি সেটা বুঝতে হবে। সেক্ষেত্রে স্ট্র্যাটেজিটা হচ্ছে নেভার রিড দ্য অপশনস ফার্স্ট। আপনি কোয়েশ্চেনটাকে ভালো করে পড়েন, কিওয়ার্ডসগুলো হাইলাইট করে নেন, দেন গো টু দ্য প্যাসেজ। আইএলটিএস রিডিংয়ের এমসিকিউর ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে বেশিরভাগ কোয়েশ্চেনে কিন্তু উল্লেখ করা থাকে এটি কোন প্যাসেজে আছে। যেমন বলা হয় অ্যাকর্ডিং টু দ্য সেকেন্ড প্যারাগ্রাফ হোয়াট ইজ দ্য রাইটার্স অপিনিয়ন অ্যাবাউট সামথিং, অ্যাকর্ডিং টু দ্য ফোর্থ প্যারাগ্রাফ what does the writer argue, বা in the fourth paragraph what does the writer argue about something। ঠিক আছে, সো এখানে আমরা আগে কোয়েশ্চেন পড়ছি, দেন প্যাসেজে গিয়ে আমরা সেই করেসপন্ডিং পার্টের অংশগুলো ভালো করে পড়ে আসছি, দেন আমরা এসে একটা একটা করে রং অ্যান্সার এলিমিনেট করব। সো এভাবেই কিন্তু আমরা আইএলটিএস রিডিংয়ের এমসিকিউতে অ্যান্সারগুলো কারেক্ট করতে পারি। আইএলটিএস রিডিং এমসিকিউর ক্ষেত্রে ছোট্ট একটা টিপ হচ্ছে, কম্প্যারিজন যদি থাকে অপশনের মধ্যে সেটি সাধারণত অ্যান্সার হয় না। ইটস নট অলওয়েজ ট্রু, বাট সাধারণত কম্প্যারিজনগুলো অ্যান্সার হয়ে থাকে না। দেন আমরা কথা বলবো সেন্টেন্স কমপ্লিশন বা সামারি কমপ্লিশন, এইসব টাইপের ফিল ইন দ্য গ্যাপস টাইপের কোয়েশ্চেনগুলো নিয়ে। ফিল ইন দ্য গ্যাপস টাইপের কোয়েশ্চেনগুলো হবে আপনার বেস্ট ফ্রেন্ড, কারণ এগুলো ইউজুয়ালি লোয়ার লেভেল ডিফিকাল্টি কোয়েশ্চেন হয়ে থাকে এবং লোয়ার লেভেল ডিফিকাল্টি হয় আপনার জন্য এগুলো অ্যান্সার বের করাটাও খুব ইজি। এখানে কোর স্ট্র্যাটেজিটা হচ্ছে আপনি ভালো করে কোয়েশ্চেনটি পড়ে নেন, বুঝে নেন যে গ্যাপে কোন টাইপের ওয়ার্ড বসতে পারে। এটা কি একটা নাউন হবে, একটা অ্যাডজেক্টিভ হবে, নাকি একটা ভার্ব হবে, অ্যাডজেক্টিভ হলে এটা কি পজিটিভ অ্যাডজেক্টিভ নাকি নেগেটিভ অ্যাডজেক্টিভ, এই জিনিসগুলো আপনি আগে থেকে ডিটারমিন করে ফেলেন বা গেস করে ফেলেন। এখানে আপনাকে আরও হেল্প করবে গ্যাপের আগে বা পরের প্রিপোজিশনগুলো বা আর্টিকেলগুলো, এবং যদি অ্যান্ড যুক্ত কোনো গ্যাপ থাকে যেমন দিস অ্যান্ড দ্যাট, সেক্ষেত্রে আপনি প্যাসেজে দিস পেয়ে গেলেই দ্যাট পেয়ে যাচ্ছেন, কিংবা দ্যাট পেয়ে গেলেই আবার দিস পেয়ে যাচ্ছেন। সো অ্যান্ড অথবা অর যুক্ত ওয়ার্ডগুলো কিন্তু আপনি খুব ইজিলি খুঁজে পাবেন। এখানে আরও মনে রাখতে হবে আপনি কিন্তু কোনো ওয়ার্ড কোনোভাবেই মডিফাই করতে পারবেন না, প্যাসেজের ঠিক যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় আপনাকে গ্যাপে এনে ওয়ার্ডটি বসাতে হবে। এখানেই কম্পিউটার বেসে সবচেয়ে বড় আরেকটা সুবিধা, সেটি হচ্ছে ইউ ক্যান সিম্পলি কপি ফ্রম দ্য প্যাসেজ বাই ইউজিং Ctrl+C and then paste it in the gap by using Ctrl+V.
এখন আমরা টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিস নিয়ে কথা বলবো। আমরা সবাই জানি আইএলটিএস রিডিং মডিউল কিন্তু একটা প্রোগ্রেসিভ লেভেল অফ ডিফিকাল্টি মেনটেন করে। তার মানে প্যাসেজ 1 থেকে সাধারণত প্যাসেজ 2 ডিফিকাল্ট হয়, প্যাসেজ 2 থেকে সাধারণত প্যাসেজ 3 ডিফিকাল্ট হয়। তবে এটাও মনে রাখতে হবে এই এক্স্যাক্ট সিকোয়েন্স কিন্তু সবসময় মেনটেন করা হয় না। তবে এটা জেনারেলি ট্রু যে একটা প্যাসেজ থাকবে সবচেয়ে ইজি, আরেকটা থাকবে তার থেকে একটু ডিফিকাল্ট, আরেকটা থাকবে তার থেকে আরেকটু ডিফিকাল্ট। সো এই ক্ষেত্রে আমরা প্যাসেজ 1 অথবা দ্য ইজিয়েস্ট প্যাসেজের জন্য 15 মিনিটস হাতে রাখবো, অ্যান্ড দেন তারপরেরটার জন্য 20 মিনিটস, অ্যান্ড দেন ফর দ্য মোস্ট ডিফিকাল্ট ওয়ান 25 মিনিটস। ইউজুয়ালি প্যাসেজ 1 বা সবচেয়ে ইজি প্যাসেজ যেটি থাকবে সেখানে ফিল ইন দ্য গ্যাপস অথবা ট্রু ফলস নট গিভেন এই টাইপের ইজি কোয়েশ্চেন থেকে থাকে, এবং যেগুলো সবচেয়ে বেশি ডিফিকাল্ট প্যাসেজ হয় সেখানে সামারি উইথ ক্লুজ, এমসিকিউস, ম্যাচিং ইনফরমেশন এই ধরনের কোয়েশ্চেনগুলো থেকে থাকে। আপনি যদি সলভ করতে গিয়ে কোনো একটি প্যাসেজে আটকে যান, মনে রাখবেন সেটা আপনার টাইম ওয়েস্ট করবে। আপনি একটি কোয়েশ্চেন আটকে গেলে সেটা স্কিপ করে পরেরটায় চলে যান এবং সেগুলো আপনি সলভ করতে থাকেন। দিন শেষে কোনো কোয়েশ্চেনই কিন্তু আনঅ্যান্সার্ড রেখে আসা যাবে না, বিকজ এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। সো আপনি যদি কোনো কোয়েশ্চেন মিস করেও ফেলেন, জাস্ট গেস অ্যান্ড লিভ অ্যান অ্যান্সার। সো কম্পিউটার বেসড আইএলটিএস রিডিংয়ে কিছু কাজ আমাদের অ্যাভয়েড করতে হবে যেগুলো আমাদের ব্যান্ড স্কোরটাকে পিছিয়ে ধরে রাখে। তার মধ্যে একটি হচ্ছে প্রয়োজনের তুলনায় অতিরিক্ত স্ক্রোল করা, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত ওয়ার্ডস হাইলাইট করা, ফুল প্যাসেজটি পড়তে যাওয়া, এবং কপি পেস্ট করে অ্যান্সার বসানোর পর সে অ্যান্সারটি হচ্ছে কি না সেটা যাচাই না করেই পরবর্তী কোয়েশ্চেনে চলে যাওয়া। ফাইনালি মনে রাখবেন আইএলটিএস রিডিংয়ে ভালো করার জন্য খুব বেশি স্ট্রং ইংলিশ যে দরকার তা কিন্তু না, আপনাকে প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে এবং স্ট্রং ফোকাস ধরে রাখতে হবে। মনে রাখবেন আপনি যদি প্রপার স্ট্র্যাটেজি মেনটেন করে আগান এবং কম্পিউটার বেসড ফিচারগুলো ভালোভাবে ব্যবহার করেন, ব্যান্ড 7 পাওয়াটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে আপনার জন্য। নেক্সট আমরা এমন একটি মডিউল নিয়ে কথা বলবো যেই মডিউলটিকে আইএলটিএস ক্যান্ডিডেটরা সবচেয়ে বেশি ভয় পায়, স্পেশালি ইন দ্য কম্পিউটার বেসড আইএলটিএস রাইটিং। এখন আমরা শুরু করব আইএলটিএস রাইটিং মডিউল। আইএলটিএস রাইটিংটা কিন্তু আপনার ক্রিয়েটিভিটির উপর ডিপেন্ড করে না, ইটস আ হোল সিস্টেম। সো ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিভিটি, ইটস অ্যাবাউট লজিক্যালি সিকোয়েন্সড আইডিয়াস, প্রপার ক্লিয়ার স্ট্রাকচার, অ্যান্ড আ রাইটিং দ্যাট ইজ ইজি টু ফলো। কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেটই এই রাইটিংটাকে খুবই ভয় পায়, and that's because IELTS writing is one of the modules where students lose the most marks. IELTS এর অন্যান্য মডিউলের তুলনায় রাইটিং মডিউলটাই সবচেয়ে বেশি ক্রিটিক্যালি মার্কিং করা হয়। স্ট্রাকচারটা খুব ওভারওয়েলমিং লাগতে পারে স্টুডেন্টদের কাছে, যার কারণে এই মডিউলটাকে সবাই প্রচুর ভয় পায়। এখানে একটি কমন মিসকনসেপশন হচ্ছে আমি তো লিখতে পারি, আমি তো স্কুল কলেজে লিখে এসেছি, তাতেও আমার স্কোর কেন কম আসছে। আবার অনেকেই বলে আমি তো ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট, আমার তো লিসনিংয়ে এবং স্পিকিংয়ে ব্যান্ড 8-9 করে আসছে, আমার রাইটিংয়ে কেন 6-6.5 আসছে। এই সব কিছুর অ্যান্সার হচ্ছে ইংলিশে ভালো হলেও রাইটিংয়ের প্রপার স্ট্র্যাটেজিস এবং স্ট্রাকচার মেনটেন না করা। তাহলে রাইটিং একটি ভালো স্কোর করতে কি লাগবে? ফার্স্ট, রেলেভেন্ট আইডিয়াস। মনে রাখতে হবে আইএলটিএস রাইটিংয়ে আমি যে আইডিয়াগুলোই দিচ্ছি না কেন সেগুলো যাতে ডাইরেক্টলি রেলেভেন্ট হয় টু দ্য কোয়েশ্চেন। সেকেন্ড, একটা ক্লিয়ার স্ট্রাকচার দ্যাট ইজ ইজি টু ফলো। দ্যাট মিনস একজন এক্সামিনার যখন আপনার রাইটিংটা পড়বে তার যেন রাইটিংয়ের ওভারঅল আইডিয়াটা বুঝতে খুব কষ্ট না হয় এবং শুরু থেকে শেষ পর্যন্ত এসএটি খুব সহজেই পড়ে শেষ করা যায়। অ্যান্ড ফাইনালি, ক্লিয়ার প্রোগ্রেশন অফ আইডিয়াস। এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। এটার মানে হচ্ছে আপনার আইডিয়াগুলো একটার সাথে আরেকটা প্রপারলি ওয়ার্ক করছে কিনা এবং সেগুলো লজিক্যালি এগিয়ে যাচ্ছে কিনা। যেমন ওভার পপুলেশনের প্রবলেম বলার সময় আমি যদি খুব সিম্পলি একটা জায়গায় বলি ট্রাফিক জ্যাম আর একটা জায়গায় বলি গ্লোবাল ওয়ার্মিং, দুইটা একসাথে কিন্তু প্রপারলি যাচ্ছে না। আপনার দায়িত্ব হচ্ছে এই দুটোকে একসাথে কানেক্ট করা। ফর এক্সাম্পল আপনি বলতে পারেন ওভার পপুলেশনের কারণে ট্রাফিক জ্যাম হয়, সেই ট্রাফিক জ্যামের কারণে রাস্তাঘাটে গাড়ির সংখ্যা বেড়ে যায়, যার থেকে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড গ্যাস এমিশন হয় এবং যার থেকে আস্তে আস্তে গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধি পায়। দ্যাট মিনস আমরা যে আইডিয়াগুলো বসাচ্ছি না কেন সবগুলো যাতে একটার সাথে আরেকটা কানেক্টেড হয় এবং সেগুলো ক্লিয়ারলি প্রোগ্রেস করে করে আগায়। কম্পিউটার বেসড আইএলটিএস রাইটিংয়ের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ইউ ক্যান টাইপ অন দ্য কম্পিউটার, এবং তার সাথেই সবচেয়ে বড় একটা সুবিধা হচ্ছে ইউ ক্যান ইজিলি এডিট ইউর রাইটিং ওয়েন এভার ইউ ওয়ান্ট।
তার মানে আপনি একটা প্যারাগ্রাফ লিখে শেষ করার পর গিয়ে সেটাকে আপনি সুন্দর করে এডিট করে করে ঠিক করতে পারবেন। এতে করে আপনার কষ্ট করে হাতেও লিখতে হচ্ছে না। তারপর আরেকটা সুবিধা হচ্ছে এখানে কিন্তু অটোমেটিক ওয়ার্ড কাউন্টার দেখায়। দ্যাট মিনস কত ওয়ার্ড লিখছেন সেটিও কষ্ট করে আপনাকে গুনতে হচ্ছে না। আরেকটা সুবিধা হচ্ছে আপনি কোয়েশ্চেন থেকে কিংবা আপনার নিজের রাইটিং থেকেই ডিফারেন্ট ওয়ার্ডস বা ফ্রেজেস কপি করে পেস্ট করতে পারছেন। এতগুলো সুবিধা থাকার পরেও প্রবলেমটা কোথায় হয়? প্রথমত, অনেক স্টুডেন্টই কিন্তু কম্পিউটারে টাইপ করতে অভ্যস্ত নয়, সো তাদের টাইপিংটা হয় খুব স্লো। আরেকটা বড় প্রবলেম হচ্ছে কোনো ধরনের প্যারাগ্রাফ প্ল্যানিং না করেই রাইটিং শুরু করে দেয়া। আবার অনেকেই খুব নার্ভাস থাকে এবং কিছু একটা লেখার পরই সাথে সাথে সেটি ডিলিট করে দেয়, এবং এটি বারবার রিপিট করতে থাকলে স্টুডেন্টের অরিজিনাল আইডিয়াই হারিয়ে যায়। আরেকটি বড় প্রবলেম হচ্ছে স্ক্রিনে যেহেতু অলরেডি একটি অন স্ক্রিন টাইমার দেওয়া থাকে, অনেক ক্যান্ডিডেট টাইমারের দিকে বেশি ফোকাস করে টাইম চলে যাচ্ছে এরকম করতে করতে অনেক প্যানিক করে। এইসব কারণের পাশাপাশি খুব ভালো লেভেলের ইংলিশ জানা সত্ত্বেও আইএলটিএস রাইটিংয়ের ব্যান্ড স্কোর ড্রপ করে মেইনলি দুইটা কারণে। প্রথমটা হচ্ছে পুওর প্ল্যানিং অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ল্যাক অফ অর্গানাইজেশন। রাইটিংয়ের টাইম শুরু হওয়ার সময় থেকেই অনেকে রাইটিং শুরু করে দেয় এবং যার কারণে দেখা যায় প্রপারলি প্ল্যান করা হয় না, এবং একটা এসে প্রপারলি প্ল্যান করা ছাড়া শুরু করলেই রাইটিংয়ের মাঝখান থেকে অনেক প্রবলেম মাথায় আসে, অনেক আইডিয়াস মাথায় আসে যেগুলো ঠিকমতো ইমপ্লিমেন্ট করা যায় না, অ্যান্ড দ্যাট লিডস টু এ পুরলি রিটেন এসে। সেকেন্ড প্রবলেম হচ্ছে আইডিয়াস অ্যান্ড লজিকগুলো প্রপারলি অর্গানাইজ করা হয় না, যেটা পুওর প্ল্যানিংয়ে আরও বেশি কন্ট্রিবিউট করে থাকে। এখন আসে আইএলটিএস রাইটিং টাস্ক 1 নিয়ে। আমরা জানি আইএলটিএস একাডেমিকের টাস্ক 1টি হচ্ছে একটা রিপোর্ট রাইটিং, যেখানে আমাদেরকে পিকচার বেস বিভিন্ন কোয়েশ্চেন দেওয়া হবে, যেমন পাই চার্টস, বার চার্টস, লাইন গ্রাফস, টেবলস, ম্যাপস এবং প্রসেস ডায়াগ্রামস। সো রাইটিং টাস্ক 1-এ আমাদের কাজ হচ্ছে একটি রিপোর্ট রাইটিং। এখন এই রিপোর্ট লিখতে গিয়ে সবচেয়ে বেশি যে মিস্টেকটি স্টুডেন্টরা করে থাকে সেটি হচ্ছে দে ট্রাই টু ডেসক্রাইব এভরিথিং। আমাদের মনে রাখতে হবে আইএলটিএস রাইটিং টাস্ক 1 ইজ নট অ্যাবাউট ডেসক্রাইবিং এভরি সিঙ্গল ডিটেল। আইএলটিএস রাইটিংয়ের টাস্ক 1 হচ্ছে একটি প্রপারলি সামারাইজড রিপোর্ট, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট কম্প্যারিজনস থাকবে এবং একটি অ্যাপ্রোপ্রিয়েট ওভারভিউ থাকবে। সো আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ আমাদেরকে ভালো করতে হলে কি করতে হবে? ফার্স্ট, কম্পেয়ার করতে হবে। যেখানে যেখানে পসিবল সেখানে আমাদের কি ফিচার্সগুলো অবশ্যই কম্পেয়ার করতে হবে। সেকেন্ড, you must write an overview, and an overview is must for a band 7 or higher score. মনে রাখবেন আইএলটিএস রাইটিংয়ের ব্যান্ড ডেসক্রিপ্টর অনুযায়ী একটি ভালো ওভারভিউ ছাড়া ব্যান্ড 7 পাওয়া ইম্পসিবল। অ্যান্ড ফাইনালি, ইনস্টেড অফ রাইটিং এভরি সিঙ্গল ডিটেল ইন্ডিভিজুয়ালি, ডেটাগুলো গ্রুপ করে লিখতে হবে। দ্যাট মিনস অনেকগুলো ইয়ার একসাথে থাকলে আমরা মাঝখানে 2টা বা 3টা ইয়ার স্কিপ করে প্রথম থেকে 3 বা 4 নম্বর ইয়ার একসাথে গ্রুপিং করে বলতে পারি। সো আইএলটিএস রাইটিং টাস্ক 1-এর একটি আইডিয়াল স্ট্রাকচার হচ্ছে প্রথমেই থাকবে ইন্ট্রোডাকশন। এই ইন্ট্রোডাকশনে আপনি অনলি একটা সেন্টেন্সই লিখবেন, যেটি হবে কোয়েশ্চেনে দেওয়া কোয়েশ্চেন স্টেটমেন্টের প্যারাফ্রেজড ভার্সন। তারপর আপনি ওভারভিউ লিখবেন, যে ওভারভিউটি হবে পুরো চার্ট বা গ্রাফের মেইন ট্রেন্ডসের একটি সামারাইজড ভার্সন। একটা আইডিয়াল ওভারভিউ ইউজুয়ালি 2 সেন্টেন্সের হয়। অ্যান্ড দেন বডি 1 অ্যান্ড বডি 2। বাকি যে ডেটা এক্সপ্লেনেশনগুলো আছে সবগুলো আমরা ভাগ করে কিছু বডি 1 এবং কিছু বডি 2-তে লিখব। এখানে বডি 1 অ্যান্ড বডি 2 ফিক্স না, বাট 2টা বডি অ্যাটলিস্ট আপনাকে লিখতেই হবে। প্রয়োজন অনুযায়ী আপনি বডি 3 অ্যান্ড বডি 4ও তৈরি করতে পারেন, বাট সেটি সাধারণত আইডিয়াল না। আইডিয়ালি বডি 1 অ্যান্ড বডি 2 এর মধ্যে একটি রিপোর্ট শেষ হয়ে যায়। একটি আইএলটিএস রাইটিং টাস্ক 1-এর প্রপার স্ট্রাকচার হচ্ছে ইন্ট্রোডাকশন, ওভারভিউ, বডি 1 অ্যান্ড বডি 2। আইএলটিএস রাইটিং টাস্ক 1-এর ইন্ট্রোডাকশনটি হচ্ছে খুবই সিম্পল। ইউ সিম্পলি প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চেন স্টেটমেন্ট, দ্যাটস ইট। এটা খুবই ডাইরেক্ট রাখতে হবে এবং এখানে এক্সট্রা কোনো আইডিয়া অ্যাড করা যাবে না। সিম্পলি প্যারাফ্রেজ দ্য সেন্টেন্স দ্যাট ইজ গিভেন ইন দ্য কোয়েশ্চেন। নেক্সট, ওভারভিউ। ওভারভিউতে এন্টায়ার গ্রাফ বা চার্টে কি হচ্ছে তার মেইন ট্রেন্ডসগুলো আলাদা করে আমরা 1 or highest 2 সেন্টেন্সের মধ্যে এক্সপ্লেইন করব। মনে রাখতে হবে ওভারভিউতে আমরা সিম্পলি ওভারঅল আইডিয়াটা দেবো, এখানে কোনো ধরনের ডেটা আমরা দেবো না, ডেটাগুলো আমরা বডিতে গিয়ে দেবো। ওভারভিউটা কিন্তু মাস্ট ফর আইএলটিএস রাইটিং টাস্ক 1 বিকজ উইদাউট অ্যান ওভারভিউ ইউ ক্যানট গো অ্যাবভ ব্যান্ড 6। ব্যান্ড 7 পেতে হলে একটি ভালো ওভারভিউ রাইটিং খুবই ইম্পর্ট্যান্ট।
দেন আসবে বডি 1 অ্যান্ড বডি 2। এই দুটো বডিতে আপনি বাকির এক্সপ্লেনেশনগুলো, বাকি ডেটাগুলো ভাগ করে কিছু বডি 1-এ কিছু বডি 2-তে লিখতে হবে। এখানে আপনি চাইলে কিংবা প্রয়োজন হলে এক্সট্রা বডিজ অ্যাড করতে পারেন, বাট বডি 1 অ্যান্ড বডি 2 মাস্ট, বডি একটা করা যাবে না। আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ কিছু জিনিস অবশ্যই অ্যাভয়েড করতে হবে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কোনো রিজনস অথবা কোনো অপিনিয়ন্স দেওয়া যাবে না। যেমন এরকম যদি আমাদের একটা বার চার্ট বা পাই চার্ট দেওয়া হয় যেখানে একটি দেশের কফি সেলসের পার্সেন্টেজেস দেখাচ্ছে, সেখানে আমরা জাস্ট বলবো জানুয়ারিতে এত ছিল, ফেব্রুয়ারিতে একটু বেড়েছে, ডিসেম্বরে একটু কমেছে, এভাবে আমরা এক্সপ্লেন করে যাব। সেখানে কিন্তু আমরা বলতে পারবো না কফি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্কস অল ওভার দ্য ওয়ার্ল্ড, অথবা যেহেতু ডিসেম্বরের দিকে শীত থাকে সেহেতু কফির সেলসটা বেশি ছিল। আমরা সিম্পলি বলবো জানুয়ারিতে এত পার্সেন্ট সেলস ছিল, ডিসেম্বরে এত পার্সেন্ট সেলস ছিল, ফেব্রুয়ারিতে এত পার্সেন্ট সেলস ছিল, মার্চে এত পার্সেন্ট সেলস ছিল। অ্যান্ড ফাইনালি আইএলটিএস রাইটিং টাস্ক 1-এ কনক্লুশন দেওয়াটা কখনো ইম্পর্ট্যান্ট না, বিকজ কনক্লুশন করতে গেলে আপনাকে সামারাইজ করে লিখতে হবে এবং আপনি কিন্তু অলরেডি ওভারভিউতে সামারি দিয়ে দিয়েছেন। আবার কনক্লুশন লিখতে গেলে একটা অপিনিয়ন চলে আসার সম্ভাবনা থেকে যায়। সো নো কনক্লুশন ইন আইএলটিএস রাইটিং টাস্ক 1। এখন কথা বলবো আইএলটিএস রাইটিং টাস্ক 2 নিয়ে। শুরুতে বলে রাখি এটা কেন বেশি ইম্পর্ট্যান্ট। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আইএলটিএস রাইটিং টাস্ক 2 ক্যারিজ 67% অফ দ্য স্কোর। সো স্কোরিংটা এভাবে করা হয় যেখানে টাস্ক 1-এ আউট অফ 9 স্কোরিং করা হয়, টাস্ক 2-তে আউট অফ 9 স্কোরিং করা হয়, এবং দেন টাস্ক 1-এর স্কোর থেকে 3 ভাগের 1 ভাগ বা 1/3 এবং টাস্ক 2 থেকে 3 ভাগের 2 ভাগ বা 2/3 স্কোর নেওয়া হয়। আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে কিন্তু আপনার অপিনিয়নটা কি, আপনার আইডিয়াটা কত সুন্দর, এগুলো ম্যাটার করে না। ম্যাটার করে আপনি আপনার অপিনিয়নটা বা আইডিয়াটাকে কীভাবে ডেভেলপ করছেন। সো আইএলটিএস রাইটিং টাস্ক 2-তে ব্যান্ড স্কোর বাড়াতে আপনার টোটাল 4টি জিনিসের প্রতি ফোকাস রাখা প্রয়োজন। নাম্বার 1 হচ্ছে ক্লিয়ার পজিশন। কোনো একটা বিষয়ে আপনার অপিনিয়ন কি, আপনি কি অ্যাগ্রি করছেন নাকি ডিসঅ্যাগ্রি করছেন, আপনার মধ্যে কি অ্যাডভান্টেজ বেশি নাকি ডিসঅ্যাডভান্টেজ বেশি, এই বিষয়গুলো আপনাকে প্রপারলি বা ক্লিয়ারলি জানিয়ে দিতে হবে। নাম্বার 2, ফুলি ডেভেলপড আইডিয়াস। দ্যাট মিনস একটা আইডিয়া দিয়ে দেওয়ার পর তাকে সাপোর্ট করার জন্য সাপোর্টিং ডিটেলস দিতে হবে। যেমন আমি যদি কোথাও বলি অনলাইন রিডিং সেভস টাইম অ্যান্ড মানি, অ্যান্ড দেন তারপর আমি ডিফারেন্ট একটা টপিকে মুভ অন করি, সে প্রথম আইডিয়াটা কিন্তু আমার আন্ডার ডেভেলপ থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমাকে টাইমের মানি সেভ করা হয় বলার পর এক্সপ্লেন করতে হবে কীভাবে এই টাইমের মানিটা সেভ হচ্ছে। সেকেন্ড, ফুলি ডেভেলপড আইডিয়াস থাকতে হবে। ফুলি ডেভেলপড আইডিয়াস মিনস আইডিয়াসগুলো দেওয়ার পর র্যান্ডমলি ডিফারেন্ট টপিকে বা ডিফারেন্ট আইডিয়াতে মুভ অন না করে ওই সেম আইডিয়াটাকে সাপোর্ট করার জন্য সাপোর্টিং আইডিয়াস, এক্সাম্পলস এগুলো অ্যাড করা উচিত। সো আমরা যদি কোথাও বলি রিডিং অনলাইন সেভস আওয়ার টাইম অ্যান্ড মানি, এরপরে টাইম অ্যান্ড মানিটা কীভাবে সেভ হচ্ছে তার সাথে একটি এক্সাম্পল দিয়ে সে আইডিয়াটাকে আমাদের ডেভেলপ করে দিতে হবে। দেন আসলে হচ্ছে লজিক্যাল প্যারাগ্রাফ। লজিক্যাল প্যারাগ্রাফিং মিনস আপনার রাইটিংয়ের প্যারাগ্রাফগুলো লজিক্যালি অ্যাকুরেট কিনা। যেমন আপনি যদি প্রবলেম অ্যান্ড সলিউশনের এসে লিখেন, সেক্ষেত্রে একটা বডিতে প্রবলেম হবে, একটা বডিতে সলিউশন হবে। আবার যদি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখেন, সেক্ষেত্রে বডি 1-এ অ্যাডভান্টেজেস, বডি 2-তে ডিসঅ্যাডভান্টেজেস। আবার যদি ডিসকাস বোথ ভিউস লিখেন, সেক্ষেত্রে বডি 1-এ ভিউ 1, বডি 2-তে ভিউ 2, এভাবেই আগাবে। অ্যান্ড ফাইনালি কন্ট্রোলড গ্রামার। অনেকেই আইএলটিএস রাইটিংয়ে ভালো করার জন্য কিছু গ্রামাটিক্যাল রিস্কস নিয়ে থাকে। যেমন কিছু কঠিন স্ট্রাকচারস ইউজ করতে চায়, কিছু কঠিন সেন্টেন্সেস ইউজ করতে চায়, যার কারণে দেখা যায় যে ল্যাঙ্গুয়েজটা ইউজ হচ্ছে বা যে সেন্টেন্সগুলো ইউজ হচ্ছে সেগুলো মাঝে মাঝে ক্যান্ডিডেটের নিজস্ব ন্যাচারাল রাইটিং স্টাইলের সাথে নাও যেতে পারে। সো আইএলটিএস রাইটিং টাস্ক 2-এর একটা আইডিয়াল স্ট্রাকচার হচ্ছে ইন্ট্রোডাকশন, বডি প্যারাগ্রাফ 1, বডি প্যারাগ্রাফ 2, কনক্লুশন। ইন্ট্রোডাকশনে প্রথমে আপনাকে যেটা করতে হবে, কোয়েশ্চেনে দেওয়া টপিকটাকে প্রপারলি প্যারাফ্রেজ করতে হবে। দেন আপনার পজিশনটা কী এই ব্যাপারে সেটা ক্লিয়ার করতে হবে। দ্যাট মিনস আপনার অপিনিয়নটা দিয়ে দিতে হবে। মনে রাখতে হবে আইএলটিএস রাইটিংয়ের জন্য আমরা এক্সট্রা বা ইররিলেভেন্ট কিছু লিখতে পারবো না। সো ইন্ট্রোডাকশনটা আমাদের প্রেসাইজ এবং কনসাইজ রাখতে হবে। অ্যান্ড দেন আসবে হচ্ছে বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড বডি প্যারাগ্রাফ 2। বডি প্যারাগ্রাফ 1 অ্যান্ড 2 দুটোই আমরা সেম স্টাইলে লিখব, যেখানে শুরুতেই আসবে একটি মেইন আইডিয়া, অ্যান্ড দেন কয়েকটা সেন্টেন্স আসবে সেটার এক্সপ্লেনেশন, অ্যান্ড দেন একটা এক্সাম্পল। ফাইনালি কনক্লুশনে এসে কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন কনক্লুশনে নতুন কোনো আইডিয়া অ্যাড করা যাবে না, কনক্লুশনটাকে খুব বড় করা যাবে না, অ্যান্ড কনক্লুশনের মেইন কন্টেন্টটাই হবে আপনার রিস্টেটেড অপিনিয়ন। সো আপনি ইন্ট্রোডাকশনে যে অপিনিয়নটা দিয়েছিলেন সেটাকে আবার রিপিট করতে হবে কনক্লুশনে এসে।
একটা আইডিয়াল কনক্লুশন ইউজুয়ালি 1 to 2 সেন্টেন্সের হয়ে থাকে, নট মোর দ্যান দ্যাট। কিছু জিনিস আমাদের অ্যাভয়েড করতে হবে, স্পেশালি কম্পিউটার বেসড আইএলটিএস রাইটিং। নাম্বার 1 ইজ মেমোরাইজ ইন্ট্রোডাকশনস। অনেক ক্যান্ডিডেটই ট্রাই করে একটি ভালো ইন্ট্রোডাকশন মুখস্থ করে টেমপ্লেট আকারে সেটি তার নিজের রাইটিংয়ে ইউজ করা, কিন্তু সেই ক্ষেত্রে তার ইন্ট্রোডাকশনটি তার বাকি রাইটিংয়ের সাথে না মিললে তখন এক্সামিনার খুব সহজেই বুঝে ফেলবে এটি মুখস্থ রাইটিং ছিল। সেকেন্ড, লিখতেই লেখার মাঝখানে ওভার এডিট করা। সেক্ষেত্রে আমার পরামর্শ থাকবে, যেটা আমি পার্সোনালি করে থাকি, একটি প্যারাগ্রাফ বা অ্যাটলিস্ট 2-3টা সেন্টেন্স আমি একটানা লিখে ফেলি, দেন আমি এডিট করি। সেক্ষেত্রে আই হ্যাভ মোর কন্ট্রোল ইন হোয়াট আই এম রাইটিং। আরেকটি বড় প্রবলেম হচ্ছে ডিফিকাল্ট বা কমপ্লেক্স ওয়ার্ডস ইউজ করা উইদাউট নোয়িং দ্য প্রপার ইউজেজ। যদিও লেক্সিক্যাল রিসোর্সের জন্য আলাদা মার্কিং করা হয়, বাট ইউজিং কমপ্লেক্স ভোকাবুলারি উইদাউট দ্য প্রপার কনটেক্সট ইজ নট দ্য ওয়ে টু গো। সো আমরা যে ভোকাবুলারিগুলো ইউজ করব, যে ডিফিকাল্ট বা আনকমন ওয়ার্ডসগুলো ইউজ করব, you have to make sure that the word goes with the sentence or the language well. Contextually properly না বসলে খুব কঠিন ওয়ার্ড ইউজ করেও কিন্তু লাভ হবে না, কনটেক্সচুয়ালি অ্যাকুরেট বা অ্যাপ্রোপ্রিয়েট না হলে কিন্তু খুব কঠিন ওয়ার্ড ইউজ করেও কোনো লাভ হবে না, বরং স্কোর কমবে। এবং ফাইনালি আরেকটি প্রবলেম হচ্ছে ক্লিয়ারিটি ছাড়াই বোথ সাইডস নিয়ে লেখা। মিনিং আমি দুইটা সাইড নিয়েই লিখলাম, কিন্তু আমার অপিনিয়নটা কি সেটা এক্স্যাক্টলি প্রকাশ করলাম না। সো আপনার আইএলটিএস রাইটিংয়ে আপনার অপিনিয়ন থাকতে হবে স্ট্রং এবং ক্লিয়ার। সো কম্পিউটার বেসড আইএলটিএস রাইটিংয়ে আপনাকে প্রপার স্ট্রাকচার মেনটেন করতে হবে এবং প্রপার রাইটিং এটিকেটস ফলো করতে হবে। অ্যান্ড বাই প্রপার রাইটিং এটিকেটস আই মিন স্পেসগুলো ঠিকমতো বসছে কিনা, পাংচুয়েশনগুলো যেমন কমা বা ফুল স্টপের পরে স্পেস পড়ছে কিনা, ডাবল স্পেস পড়ে যাচ্ছে কিনা ভুলে, এইসব বিষয় খেয়াল রাখা। অ্যান্ড ফাইনালি টাইম ম্যানেজমেন্ট, হুইচ ইজ রিয়েলি ইম্পর্ট্যান্ট অ্যান্ড মোস্ট ক্রিটিক্যাল ইন আইএলটিএস রাইটিং। মনে রাখতে হবে, জেনারেল ট্রেনিং হোক কিংবা আইএলটিএস একাডেমিক হোক, ইউ মাস্ট অ্যালোকেট ইউর টাইম ওয়াইজলি। যেখানে টাস্ক 1-এ 20 minutes অ্যান্ড টাস্ক 2-তে 40 minutes টাইম। অ্যান্ড মেক শিওর টু অলওয়েজ লিভ সাম টাইম এট দি এন্ড to check for grammar, check for structural errors, spelling errors, and etc. So, IELTS writing টাস্কে ভালো করার জন্য ক্রিয়েটিভিটি থেকে বেশি দরকার ক্লিয়ার স্ট্রাকচার, বিগ ফ্যান্সি অ্যান্ড কমপ্লেক্স ওয়ার্ড থেকে দরকার ক্লিয়ার আইডিয়াস, অ্যান্ড দ্রুত শেষ করার থেকে দরকার প্রপার স্ট্রাকচার মেনটেন করা। সো আইএলটিএস রাইটিং টেস্টে ভালো করার জন্য প্রথমেই দরকার ক্ল্যারিটি ওভার ক্রিয়েটিভিটি, ক্লিয়ার আইডিয়াস ইনস্টেড অফ বিগ কমপ্লেক্স ওয়ার্ডস আর ভোকাবুলারি, অ্যান্ড এ প্রপারলি মেনটেইন স্ট্রাকচার। আপনি যদি এই স্টেপগুলো প্রপারলি ফলো করতে পারেন, গেটিং এ ব্যান্ড 7 ইজ নট ভেরি ডিফিকাল্ট। নেক্সট আমরা কথা বলবো স্পিকিং নিয়ে। এখন আমরা কথা বলবো স্পিকিং মডিউল নিয়ে। মনে রাখতে হবে, আইএলটিএস স্পিকিং মডিউলে এ গুড পারফরমেন্স ব্রিংস ইউ দ্য হায়ার স্কোর, নট পারফেকশন। দ্যাট মিনস এক্সামিনার এখানে চেক করবে আপনি কতটুকু ক্লিয়ারলি এবং ফ্লুয়েন্টলি কমিউনিকেট করতে পারেন। অনেকেই বলে, আমি যদি ব্রিটিশ অ্যাকসেন্ট ইউজ করি এবং খুব ডিফিকাল্ট এবং কঠিন ফ্যান্সি ভোকাবুলারি ইউজ করি, আমি নিশ্চয়ই একটি হায়ার স্কোর পাবো, তাই না? কিন্তু আসলে দিস ইজ নট ট্রু। IELTS speaking using a fancy accent does not mean anything because accent কোনো marking নেই. When it comes to fancy vocabulary, the vocabulary must be used accurately and in an appropriate place. So IELTS speaking এ ভালো করার সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে to speak clearly and confidently. If you panic, your score will drop. So IELTS speaking এ কোন জিনিসগুলোতে ফোকাস করলে আপনি একটা ভালো স্কোর পাবেন? First, clear communication. Second, fluency, and third, confidence. কনফিডেন্সে কিন্তু কোনো স্কোর নেই, তবে ইফ ইউ আর কনফিডেন্ট আপনি একটি ভালো স্পিচ দিতে পারবেন, ভালো স্পিচ দিতে পারলে ইউল গেট আ হায়ার স্কোর। সো আইএলটিএস স্পিকিংয়ে আমরা ট্রাই করব প্যানিক না করতে। প্যানিক করলে হেজিটেশন বেড়ে যাবে এবং কনফিডেন্স কমে যাবে। ইনস্টেড উই উইল ট্রাই টু রিমেইন ইন কন্ট্রোল অফ আওয়ার ওন স্পিচ। কনফিডেন্ট থাকলে আপনার স্পিচ থাকবে ক্লিয়ার এবং আপনি ফ্লুয়েন্টলি এবং কনফিডেন্টলি একটি স্পিচ ডেলিভার করতে পারবেন। মনে রাখবেন, আইএলটিএস এর অন্যান্য মডিউলের মতো স্পিকিং কিন্তু কম্পিউটার বেসড না। আইএলটিএস এর স্পিকিং মডিউলটা হচ্ছে একটি ফেস টু ফেস টেস্ট
এখন এটা ইন পার্সন হতে পারে একজন মানুষের সামনে বা এক্সামিনারের সামনে বসে ফেস টু ফেস, অথবা অন এ ভিডিও কল বাট স্টিল ফেস টু ফেস। তার মানে আইএলটিএস স্পিকিংয়ে আপনাকে স্টিল একজন হিউম্যান স্কোরার স্কোর দিচ্ছেন। সো আপনি যেহেতু একজন মানুষের সামনে বসে এক্সাম দিচ্ছেন, সে কিন্তু খুব সহজেই আপনার ফ্লুয়েন্সি, কনফিডেন্স কিংবা হেজিটেশন সব ধরতে পারবেন। যেহেতু আইএলটিএস স্পিকিং টেস্টে একটি ফেস টু ফেস এক্সাম, একজন এক্সামিনারের সামনে বসে আপনি কথা বলবেন, ফার্স্ট ইমপ্রেশন ম্যাটার্স আ লট হিয়ার। সো আমি বলবো স্টার্ট কনফিডেন্টলি অ্যান্ড ট্রাই টু মেনটেন এ স্মুথ কমিউনিকেশন থ্রু ন্যাচারাল স্পিচ। আপনি যত ন্যাচারালি কথা বলবেন আপনার স্পিচ তত ভালো হবে, বিকজ ন্যাচারালি কথা বললে হেজিটেশনগুলো কম হয় এবং আপনার কনফিডেন্স লেভেল বুস্ট করে। স্পিকিংটা যেহেতু একটি লাইভ এক্সাম, ছোটোখাটো মিস্টেক হতেই পারে, বাট আপনাকে মনে রাখতে হবে ছোটোখাটো মিস্টেক যদি হয়েও থাকে তার উপর প্যানিক না করে ট্রাই টু মুভ অন, বিকজ স্পিচের মাঝখানে আপনি থেমে আবার গ্রামাটিক্যাল মিস্টেক্স কারেক্ট করতে আসলে আপনার কনফিডেন্স ব্রেক হয়ে যাবে, এবং কনফিডেন্স ব্রেক হয়ে গেলে দ্যাট ইজ ভেরি ডিফিকাল্ট টু রিগেইন। সো লেটস স্পিকিং অ্যাবাউট আইএলটিএস স্পিকিং পার্ট 1। এই পার্টটাকে সবচেয়ে ইজি এবং একটি ওয়ার্ম আপ পার্ট বলা যায়, বিকজ এক্সামিনার আপনাকে সব কোয়েশ্চেন আপনার ব্যাপারেই করবে। এখানে একটি কমন মিস্টেক হচ্ছে অনলি ইয়েস নোতে অ্যান্সার দেয়া। যেমন এখানে খুব কমন টাইপের কোয়েশ্চেন হতে পারে, আর ইউ এ স্টুডেন্ট, ডু ইউ হ্যাভ এ জব, ডু ইউ লাইক ফাস্ট ফুড। এই সবগুলো কোয়েশ্চেনকে আমরা যদি শুধুমাত্র ইয়েস অথবা নো দিয়ে অ্যান্সার করি তাহলে আমাদের কমিউনিকেশন হবে ঠিকই, কিন্তু দ্য এক্সামিনার ওন্ট হ্যাভ এনাফ টু মার্ক ইউ অন। সো এখানে শুধু ইয়েস নোতে অ্যান্সার না করে আমরা আমাদের অ্যান্সারটা দেব, তারপর আমরা সেটাকে একটু এক্সটেন্ড করব। সো আইএলটিএস স্পিকিং পার্ট 1 অ্যান্সার করার প্রপার স্ট্র্যাটেজি হচ্ছে you simply answer it shortly and then extend it a bit. For example, to the question, do you like music? You simply do not say, yes, I do. Instead, the right answer would be, yes, I do. I usually listen to music in the evening because it helps me relax after work. So, এখানে আপনি অ্যান্সারের পাশাপাশি কিছু এক্সটেনশন দিয়ে দিচ্ছেন, কিছু রেলেভেন্ট ইনফরমেশন দিয়ে দিচ্ছেন। And it can be anything. And it can be anything as long as it is relevant to the answer. পার্ট 1-এ মনে রাখতে হবে এটি যেহেতু আমাদের ডেইলি লাইফ নিয়ে কথা বলে, সো এখানে আমাদের খুব বেশি ফ্যান্সি ইংলিশ বা ফ্যান্সি ভোকাবুলারি থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে একটি স্মুথ ফ্লো অফ কনভারসেশন। সো ইউ ক্যান বুস্ট ইউর স্কোর বাই সিম্পলি ইউজিং সিম্পল অ্যান্ড এভরিডে ইংলিশ অ্যান্ড মেনটেনিং এ স্মুথ ফ্লো অফ কনভারসেশন। নাও লেটস টক অ্যাবাউট স্পিকিং পার্ট 2। আমরা জানি স্পিকিং পার্ট 2-তে একজন ক্যান্ডিডেটকে একটি কিউ কার্ড দেওয়া হয়, অ্যান্ড সেই কিউ কার্ডে দেওয়া টপিকের উপর ক্যান্ডিডেটকে 1 to 2 minutes কথা বলতে হয়। বাট আইএলটিএস স্পিকিং পার্ট 2-তে ইউ ডোন্ট হ্যাভ টু স্পিক এ লট, ইউ জাস্ট হ্যাভ টু স্পিক কন্টিনিউয়াসলি অ্যান্ড কনস্ট্যান্টলি। সো এখানে যেহেতু আপনাকে 1 থেকে 2 মিনিট কথা বলতে হয়, ইউ শুড কিপ স্পিকিং টিল দ্য এক্সামিনার স্টপস ইউ। আমরা সবাই জানি আইএলটিএস স্পিকিং পার্ট 2 এর শুরুতে কিউ কার্ডের পাশাপাশি আপনাকে একটি এক্সট্রা পেন অ্যান্ড পেপার দেওয়া হবে টু প্ল্যান অর টু টেক নোটস। এই প্ল্যানিং টাইমটা আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, বিকজ এই প্ল্যানিং টাইমের মধ্যে আমরা এই টপিকের ব্যাপারে যত কিছু আমাদের মাথায় আসে সব কিছু আমরা নোট ডাউন করে ফেলবো অন দ্য পিস অফ পেপার। এখানে মাথায় রাখতে হবে ইউ শুড নট রাইট ফুল সেন্টেন্সেস, ইনস্টেড ইউ রাইট ডাউন অনলি কিওয়ার্ডস। অ্যান্ড নোট করার ক্ষেত্রে ট্রাই টু বি অ্যাজ ডিটেলড অ্যাজ পসিবল। যতগুলো কিওয়ার্ড মাথায় আসে ততগুলো কিওয়ার্ডই তুলে ফেলেন, বিকজ স্পিকিং করার সময় যাতে আপনার মাইন্ড ব্ল্যাঙ্ক না হয়ে যায়। সো এখন আসি, হাউ ডু ইউ ডেলিভার আ স্পিচ ইন স্পিকিং পার্ট 2? আইএলটিএস স্পিকিং পার্ট 2 ডেলিভার করার কিছু ওয়েস আছে। ফার্স্ট, ইউ শুড নট স্পিক টু ফাস্ট। অনেক সময় খুব দ্রুত কথা বলতে গিয়ে আমরা আমাদের কনসিস্টেন্সি হারিয়ে ফেলি। আইএলটিএস স্পিকিং পার্ট 2 কিন্তু একটানা এক নাগারে স্পিচ দেওয়া যাওয়া না। ইউ ক্যান টেক ব্রেকস অর পজেস, বাট অনলি ন্যাচারাল ব্রেকস অর পজেস, যেগুলো আমাদের ন্যাচারাল স্পিচের সাথেই আসে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ইউ শুড নট ইউজ টু মেনি কমপ্লেক্স সেন্টেন্সেস ইন ইউর স্পিচ, বিকজ কমপ্লেক্স সেন্টেন্স বলতে গিয়ে আপনার ফ্লুয়েন্সি লেভেল নষ্ট হয়ে যেতে পারে কিংবা আপনার হেজিটেশন বেড়ে যেতে পারে। সো ইনস্টেড ইউজ সিম্পল সেন্টেন্সেস অ্যান্ড এভরিডে ল্যাঙ্গুয়েজেস সো দ্যাট ইউ ক্যান মেনটেন এ ফ্লুয়েন্সি। মনে রাখতে হবে মেনটেনিং ফ্লুয়েন্সি ইজ দ্য কি টু আইএলটিএস স্পিকিং সাকসেস। অ্যান্ড ফাইনালি, প্রতিটা কিউ কার্ডে যেহেতু আমাদের 3 থেকে 4টা ছোট ছোট কিউজ বা পয়েন্টস থাকে, ইটস নট ইম্পর্টেন্ট টু অ্যান্সার দেম অল। ফর এক্সাম্পল, আপনাকে যদি একটা কোয়েশ্চেন করা হয়, ডিসক্রাইব এ মুভি দ্যাট ইউ লাইক,
what movie it is, what is the movie about, when did you watch it, with whom did you watch it, and explain how you felt about this movie. এখানে ছোট ছোট পয়েন্টগুলো যেমন কার সাথে দেখেছেন বা কবে দেখেছেন এগুলো মিস করলে তেমন একটা প্রবলেম হবে না। And now part 3, which is the most complex and complicated speaking part, because IELTS স্পিকিং 1 এর মতো পার্ট 3 একটা কোয়েশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন হলেও এখানে কিন্তু এক্সামিনার আপনাকে খুব সহজ বা ইজি কোয়েশ্চেন করবে না। এখানে এক্সামিনার আপনাকে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াসের উপর কোয়েশ্চেন করবে, যেখানে আপনার অপিনিয়ন্স, আপনার ভিউস, রিজনস এসব আপনাকে এক্সপ্লেইন করতে হবে। সো এখানে কিন্তু এক্সামিনার এটা দেখবে না যে আপনি একটা আইডিয়া নিয়ে কতক্ষণ কথা বলতে পারেন বা কত বেশি কথা বলতে পারেন। এখানে এক্সামিনার এটাই দেখবে যে আপনি কতটুকু লজিক্যালি আইডিয়াসগুলো ডেভেলপ করতে পারেন। সো IELTS এর স্পিকিং পার্ট 3 তে অ্যান্সার করার জন্য the most appropriate structure is you give your opinion first and then the reasons behind it, and then if you can add an example or you can expand it even more. স্পিকিং এ একটি ভালো ব্যান্ড স্কোর নিশ্চিত করার জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। ফার্স্ট, নেভার ইউজ আনন্যাচারাল ওয়ার্ডস। অনেক ক্যান্ডিডেটই মনে করে খুব ডিফিকাল্ট এবং আনকমন ওয়ার্ডস ইউজ করলেই হয়তো আমি খুব ভালো একটা ব্যান্ড স্কোর পাবো, কিন্তু এইসব ডিফিকাল্ট এবং আনকমন ওয়ার্ড যখন আপনার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের স্টাইলের সাথে যায় না, তখনই কিন্তু আপনার ব্যান্ড স্কোর কমে যায়। দেন মেমোরাইজড অ্যান্সার্স। কখনোই IELTS এর স্পিকিংয়ে মুখস্থ কোনো অ্যান্সার দিতে যাবেন না, বিকজ এক্সামিনার সাথে সাথেই বুঝে ফেলবে যে আপনি মুখস্থ একটি অ্যান্সার দিচ্ছেন। এবং মুখস্থ অ্যান্সারদের আরেকটি নেগেটিভ সাইড হচ্ছে আপনি একটা কোশ্চেনের অ্যান্সার খুব ভালো দিতে পারবেন, কিন্তু যেটা আপনার মুখস্থ ছিল না বা আপনার আগে থেকে জানা ছিল না সেটা কিন্তু খুব ভালো দিতে পারবেন না। সেক্ষেত্রে আপনার ফ্লুয়েন্সিতে কিন্তু একটা খুব বড় নেগেটিভ ইম্প্যাক্ট করবে। অ্যান্ড ফাইনালি, ডু নট ইউজ ওভারলি কমপ্লিকেটেড সেন্টেন্সেস। খুব বেশি কমপ্লেক্স বা কমপ্লিকেটেড সেন্টেন্স ইউজ করতে গেলে আমাদের ফ্লুয়েন্সিতে ইম্প্যাক্ট করে, তখন ফ্লুয়েন্সি কমে যায়, এবং ফ্লুয়েন্সি কমে গেলে আমাদের ওভারঅল স্কোরও কমে যাবে। সো ইনস্টেড, দ্য বেস্ট ওয়ে টু গেট এ হায়ার স্কোর ইন IELTS স্পিকিং ইজ ক্লিয়ার অ্যান্ড লজিক্যাল স্পিচ অ্যান্ড এ কনভারসেশনাল স্টাইল। মনে রাখতে হবে, ন্যাচারাল ইংলিশে ভালো স্কোর পাওয়া যায় ইনস্টেড অফ মেমোরাইজড অর কমপ্লিকেটেড ইংলিশ। সো আশা করি এইসব স্ট্র্যাটেজি মেনটেন করলে আপনি অবশ্যই IELTS স্পিকিংয়ে খুব ভালো একটি স্কোর নিয়ে আসতে পারবেন। ফাইনালি, উই আর টুয়ার্ডস দ্য এন্ড অফ আওয়ার মাস্টার ক্লাস, অ্যান্ড আশা করি এই মাস্টার ক্লাসে আপনি IELTS এর সবগুলো মডিউল সম্পর্কে যথাযথ আইডিয়া পেয়েছেন। তো আমি কিছু ইম্পর্টেন্ট টিপস দিয়ে শেষ করতে চাই। দ্য ফার্স্ট ওয়ান ইজ ইউ শুড নট প্র্যাকটিস ব্লাইন্ডলি। এরকম অনেক স্টুডেন্টই আছে যারা ডেইলি প্র্যাকটিস করে যাচ্ছে, উইকলি 3 থেকে 4টা বা 5টা করে মক টেস্ট দিয়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো উন্নতি হচ্ছে না, তারা তাদের নির্দিষ্ট ব্যান্ড করেই আটকে আছে। এর পেছনে প্রধান রিজন হচ্ছে প্র্যাকটিস উইদাউট এনি ফিডব্যাক। আপনি যদি ব্লাইন্ডলি প্র্যাকটিস করতেই থাকেন এবং সেখানে কোনো ফিডব্যাক না নেন, সেক্ষেত্রে আপনি যে ভুলগুলো করছেন সেগুলো আপনি করতেই থাকবেন, বিকজ আপনি তো বুঝবেনই না আপনার কোথায় ভুল হচ্ছে। সো আপনাদের সবার জন্য আমার পরামর্শ থাকবে, প্র্যাকটিস অবশ্যই করবেন, মক টেস্ট অবশ্যই দিবেন, বাট মক টেস্টের ফিডব্যাক অনুযায়ী নিজেকে ডেভেলপ করার ট্রাই করবেন। এখন যেহেতু সমস্ত IELTS এর এক্সাম কম্পিউটার বেসড হয়ে যাচ্ছে, সো আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, কম্পিউটার IELTS এর এক্সামে আপনাকে কিবোর্ডে টাইপ করতে হচ্ছে এবং কম্পিউটার স্ক্রিনের দিকে একটি লং টাইম তাকিয়ে থাকতে হচ্ছে। এখানে আমি পেপার বেসডের মতো প্র্যাকটিস করলে কিন্তু আমার স্কোর বাড়বে না, কারণ পেপার বেসড এবং কম্পিউটার বেসড IELTS এর এক্সাম ফরম্যাট, কোয়েশ্চেন টাইপ সব কিছু সেম টু সেম হলেও এক্সামের মেথডটা কিন্তু ডিফারেন্ট। আপনি যখন কম্পিউটার বেসডে প্র্যাকটিস করছেন, আপনি কিন্তু হাতে কলমে দাগিয়ে প্র্যাকটিস করছেন, কিন্তু সেই সেম জিনিসটা স্ক্রিনে করতে গেলেই কিন্তু আপনার এক্সাম মেথড পাল্টে যাবে। সো মনে রাখতে হবে, পেপার বেসডের মতো প্র্যাকটিস করে কম্পিউটার বেসড IELTS এর এক্সামে ভালো করাটা ডিফিকাল্ট। কম্পিউটার বেসড IELTS এক্সামের আগে আপনাকে 30 দিনের একটি এক্সাম প্র্যাকটিস ব্লুপ্রিন্ট দিয়ে দিচ্ছি। কম্পিউটার বেসড IELTS এক্সামের আগে আপনি যদি 30 দিন একটানা কনসিস্টেন্টলি প্র্যাকটিস করেন ডেইলি 2 আওয়ার্স করে, দ্যাটস মোর দেন এনাফ টু গেট এ গুড স্কোর। সো আপনার ডেইলি প্র্যাকটিস রুটিনটা এরকম হতে পারে, লিসনিং, রিডিং, স্পিকিং এবং রাইটিং, এই 4টি মডিউল আপনি প্রতিদিন যদি 30 মিনিটস ইচ করে করেন, দ্যাটস 2 আওয়ার্স, উইচ ইজ মোর দেন এনাফ। বাট অবশ্যই মনে রাখতে হবে, your practice must be on a computer device. It can be a laptop, it can be a desktop, but it has to be a computer device with a screen and a keyboard. যাতে করে আপনি স্ক্রিনে IELTS এক্সাম দেওয়ার প্রিপারেশনটা সরাসরি স্ক্রিনে নিতে পারেন
কিবোর্ডে টাইপ করে প্র্যাকটিস করতে পারেন এবং অন স্ক্রিন টাইমারের সাথে প্র্যাকটিস করে কম্পিউটার বেসড এক্সামের জন্য টাইম ম্যানেজমেন্টের প্র্যাকটিস করতে পারেন। আপনার আইএলটিএস ব্যান্ড স্কোর ইনক্রিজ করার আরেকটি ইম্পর্টেন্ট ওয়ে হচ্ছে টেকিং মক টেস্টস। প্রতিটা মক টেস্টে আপনাকে বলে দেবে আপনার কোথায় কোথায় প্রবলেম রয়েছে এবং কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করে আপনি সেই প্রবলেমগুলো ফিক্স করতে পারেন। কারণ প্রতিটা মক টেস্টের ফিডব্যাক থেকেই আপনি বুঝতে পারবেন আপনার কোথায় মার্ক কাটছে, কেন মার্কগুলো কাটছে এবং কি করলে সেই মার্কগুলো আপনি রিকভার করতে পারেন। আদারওয়াইজ মক টেস্টস আর ইউজলেস। সো ফাইনালি এই মাস্টার ক্লাসে আমি অনেক কিছু নিয়ে কথা বললাম, আপনারা 4টা মডিউলে কিভাবে কি করলে স্কোর ইনক্রিজ করবেন সেগুলো দেখলেন, বাট দিন শেষে একটা জিনিসই ক্লিয়ার, IELTS is not just about good English. It is much more than that. It is about knowing the system, how the system works. সিস্টেমটা প্রপারলি বুঝে নিতে পারলে ব্যান্ড স্কোর will automatically follow. Thank you for being a part of this masterclass. Now stop guessing and start preparing smart. All the best for your computer-based IELTS exam.